মিহিরাজকে অনেক বেশি ব্যস্ততা, কিন্তু রিস্কা নেবার একটু পরে বিরাট বড় জ্যাম লেগেছে। এমনিতেই গরম, তার উপর সকালেই অনেক কড়া রোদ পড়েছে। মিহি বিরক্তি নিয়ে তার ওড়না দিয়ে মুখ মুছে নিল। সে আজ ভার্সিটিতে প্রথম যাচ্ছে। পরনে কালো রঙের সালোয়ার কামিজ আর মাথায় নীল হিজাব। তার চেহারায় এক ধরনের পবিত্রতা আছে। মিহি মনে মনে দোয়া পড়ছে যেন প্রথম দিনটা ভালো কাটে, কিন্তু ভাগ্য হয়তো আজ তার সাথে আড়ি পেতে বসে আছে। রিক্সা থেকে নেমে ভার্সিটির মেন গেটের দিকে হাঁটতে শুরু করে মিহি। ঠিক তখনই গলির ভেতর থেকে একদল ছেলে দৌড়ে বেরিয়ে আসে। তাদের পেছন থেকে চিৎকার শোনা যায়, কেউ একজনের ব্যাগ ছিনতাই হয়েছে। মিহি ভয় পেয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার সামনে এসে দাঁড়ায় একটা ছেলে। তার পরনে কালো রঙের হুডি, মাথায় হুডির টুপিটা তোলা, মুখটা মাস্ক দিয়ে ঢাকা, জিন্স প্যান্টটা হাঁটুতে ছেঁড়া স্টাইল। তাকে দেখে একদম সিসকে চোর বা ছিনতাইকারীর মতো লাগছে। ছেলেটির হাতে একটা কালো ব্যাগ। সে হাঁপাচ্ছে। মিহি রাগে আর উত্তেজনায় কাঁপতে থাকে। সে ভাবে এই ছেলে ছিনতাইকারী। মিহি সাহস সঞ্চয় করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে জোরে বলে ওঠে। চোর 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 ছিনতাইকারী ধরেছি, কেউ আসো। ছেলেটা তাকায় মিহির দিকে। চোখ দেখেই মিহি ভয় পায়। এমনভাবে ছেলেটা তাকাচ্ছে যেন এক্ষুনি তাকে কাঁচা খেয়ে ফেলবে। ওই, চোখ রাঙানি দেখেন কেন? হ্যাঁ, পালাবার চেষ্টা করবেন না, একদম বলে দিলাম। আপনি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছেন? ছেলেটি চমকে দাঁড়ায়। সে মাথা তুলে মিহির দিকে তাকালো। তার চোখ দুটো স্থির হয়ে মিহিকে দেখছে, কিন্তু মিহি তাতে ভয় পাচ্ছে না। সে ছেলেটির হুড়ির কলার খপ করে টেনে ধরে বলে। লজ্জা করে না আপনার? দিনের বেলা মানুষের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছেন আপনি। দেখতে তো বেশ ভালো ঘরের ছেলে মনে হয়, কিন্তু স্বভাব তো জঘন্য। তার উপর আবার হাত পা সবই ভালো, কাজ করে খেতে পারেন না? এভাবে মানুষের জিনিস ছিনতাই কেন করেন, হ্যাঁ? ছেলেটা আরও স্তব্ধ হয়ে যায়। সে কিছুক্ষণ মিহির হাতের দিকে তাকায়, যা তার কলার চেপে ধরে আছে। এরপর সে শান্ত গলায় বলে। ওই, আপনি কি পাগল? সরেন তো, কলার ছাড়ুন। কেন ছাড়বো? আপনাকে আজ পুলিশের হাতে দেবো আমি। এই ভার্সিটির সামনে এসব নোংরামও চলবে না। কত বড় সাহস, আবার আমার সাথে গরম দেখায়। নীলয় রেগে যায়, কিন্তু কিছু বলে না। সে মিহির পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখে নিল। নীলয় একটা ধাক্কা দিলে মেয়েটা দুহাত দূরে গিয়ে পড়বে, অথচ মেয়েটা তার কলার চেপে ধরে আছে। নীলয় হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। নীলয় বলে। দেখুন, ফালতু কথা বলা বন্ধ করুন। আমার অনেক কাজ আছে। আজাইরা আপনার সাথে বকবক করার সময় আমার নেই। আমি জানি তো কি কাজ আছে। মানুষের জিনিস চুরি করাই তো আপনার কাজ, তাই না? ঝটপট ব্যাগটা ফেরত দিন, না হলে খবর আছে কিন্তু আপনার। কেউ আছেন? হেল্প মি। ওই, চিৎকার করবেন না। আপনার একটা ধাক্কা দিলে 4 হাত দূরে গিয়ে পড়বেন। আর আপনি কি না আমাকে আটকে রাখছেন? হাড় গিলে শকুন একটা। কি? কি বললি? ওই বেয়াদব, আমি শকুন? তোর মতো চোর না বুঝলি বেয়াদব। আরে, কখন থেকে চোর চোর বলে যাচ্ছেন, এখন আবার তুই তোকারি করেন? আপনি দেখেছেন আমি চোর? এই যে ব্যাগটা দেখছেন, এটা একটা মেয়ের। একটা চোর এসে কেড়ে নিয়ে পালিয়েছে। আমি নিজে এসে ব্যাগটা ছাড়িয়েছি। আসছে আমার 2 টাকার হিরোইন। আমি কিভাবে বিশ্বাস করবো? মিহির কথা শুনে নিলয় তাকিয়ে থাকে মিহির দিকে। সে আসলে ছিনতাইকারীকে তাড়া করে ব্যাগটা উদ্ধার করেছে। ছিনতাইকারী পালিয়ে গেছে আর ব্যাগটা এখন তার হাতে। কিন্তু এই মেয়েটাকে চোর ভাবছে। নিলয় মাস্কটা টেনে নিচে নামিয়ে দেয়, আর ফর্সা মুখে রাগের আভা ফুটে ওঠে। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি কে তা আপনার ধারণা আছে? জানি তো। আপনি একজন বেয়াদব অসভ্য ছিনতাইকারী। হুডি পরে মুখ ঢেকে রেখেছেন যেন কেউ চিনতে না পারে, তাই না? কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবেন না। এই ব্যাগটা যার তাকে দিয়ে দিন, তবেই বেঁচে যাবেন। নিলয় এক ঝটকায় মিহির হাত সরিয়ে দেয়। তার চোখের চাহনি এখন হিংস্র বাঘের মতো। সে মিহির খুব কাছে এসে দাঁড়ালো। মিহি কিছুটা পিছিয়ে গেল ভয়ে, কিন্তু পিছু হটেনি। আমি চাইলে এই মুহূর্তে আপনাকে রাস্তার মাঝখানে মেরে পাটিসাপটা পিঠা দিয়ে দিতে পারি। আমার কলার ধরার সাহস এই শহরে কেউ দেখায় না। জানতো এখান থেকে। বড় বড় কথা বলবেন না একদম। চোর আবার বড় গলায় কথা বলে? কথাই ছিল না চোরের মায়ের বড় গলা। এখন দেখি চোরের নিজের সবচেয়ে বড় গলা। আপনার মতো ছেলেদের জন্যই তো সমাজের এই অবস্থা। ছি! মিহি কথাগুলো বলে নিলয়ের হাত থেকে ব্যাগটা টেনে নেওয়ার চেষ্টা করে। নিলয় ব্যাগটা ছাড়ে না। দুজনের মধ্যে শুরু হয় টানাটানি। রাস্তার মানুষ দাঁড়িয়ে এই তামাশা দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পায় না, কারণ তারা জানে এই ছেলেটি আসলে কে। এই গল্পটির লেখক আবির হাসান, নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে।
তাই না বলে কপি করার সম্পূর্ণ নিষেধ। কিন্তু মিহি আজই প্রথম এসেছে বলে নিলয়কে চেনে না। কি হলো কি? ব্যাগটা ছাড়ুন বলছি। ব্যাগটা না ছাড়লে আপনি কি করবেন? চিল্লাইয়া পাড়া মাথায় করবেন? আপনি যা দেখছেন তা সত্যি নয়। চোখের সামনে চুরি দেখছি, আবার বলছেন সত্যি নয়? মিথ্যুক চোর কোথাকার! নিলয়ের মেজাজ অনেক খারাপ হয়। তার ইচ্ছে করছে এই মেয়েটার টুটি চেপে ধরতে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সে ব্যাগটা মিহির দিকে ছুঁড়ে মেরে বলে, এই নিন, রাখেন আপনার ব্যাগ। আর শুনুন, এই ভার্সিটিতে টিকে থাকতে হলে চোখ কান খোলা রাখতে হবে। অন্ধের মতো চিৎকার করলে এখানে আয়ু বেশি দিন থাকবে না। আজকের মতো ছেড়ে দিচ্ছি। আমাকে ধমক দেবেন না, চোর! আপনি এখান থেকে যান বলছি। ব্যাগ দিয়েছেন বলে পুলিশকে ডাকলাম না, আর যদি কখনো আপনাকে দেখি তবে সোজা পিটিয়ে রাস্তা দেখিয়ে ছাড়বো, বলে দিলাম। নিলয় একটা হাসি দেয়। তার হাসি দেখে মিহি আরও রাগ হলো। নিলয় বলে, পুলিশ? শুধু পুলিশ না, ভার্সিটির চেয়ারম্যানকেও জানাতে পারেন। তারা আমার ইশারায় চলে। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসেছেন। আপনাকে আমি দেখে নেব। নিলয় পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরালো। ধোঁয়া টেনে সে মিহির মুখের উপর একরাশ ধোঁয়া ছেড়ে দিল। মিহি কাশতে শুরু করে। নিলয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে হেঁটে ভার্সিটির ভেতরে চলে যায়। মিহির আগে গজগজ করতে করতে ব্যাগটা হাতে নেয়। তার সারা শরীর কাঁপছে রাগে। সে ভাবতেও পারেনি প্রথম দিনেই এমন এক বদমেজাজি ছিনতাইকারীর সাথে তার দেখা হবে। মিহি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান তাকে করুণ নজরে দেখে। এই যে দারোয়ান চাচা, আপনি তো দেখি মহা ফাঁকিবাজ। আপনাদের সামনে ছিনতাই হলো, ছিনতাইকারী ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, চিৎকার করে লোক ডাকলাম, আপনি গেলেন না কেন? আর আপু, এই নিন ব্যাগ। ছেলেটাকে ধরার পর গেলে না কেন? হ্যাঁ, একা কি লড়া যায়? আর দারোয়ানও ফাঁকি মারছে। কার সাথে ঝগড়া করলেন? আর মানুষ পান নাই? নিজের বিপদ নিজেই ডেকে আনলেন আপনি। মিহি দারোয়ানের কথায় পাত্তা দেয় না। সে ভার্সিটির ভিতরে প্রবেশ করে সোজা অডিটোরিয়ামের দিকে চলে যায়। সেখানে নতুন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে। মিহি গিয়ে পেছনের একটা সিটে বসে। তার বুক এখনও ধড়ফড় করছে। তার মনে হচ্ছে ওই ছেলেটার চোখ দুটো সে কখনো ভুলবে না। অত গভীর আর ভয়ঙ্কর চোখ সে আগে কখনো দেখেনি। অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর মঞ্চে ঘোষণা করা হয় ভার্সিটির ভিপিকে বক্তব্য দেওয়ার জন্য। মিহি কৌতূহল নিয়ে মঞ্চের দিকে তাকালো। সে শুনেছে এই ভার্সিটির ভিপি খুব জনপ্রিয়। সিনিয়র একটা ছেলে মাইক হাতে বলে, টিচার ও বন্ধুগণ, এবারের প্রোগ্রামে সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে আসছে আমাদের সবার প্রিয় ভার্সিটির টিভি মিনিস্টার নিলয় আহমেদ। সবাই তাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানান। সবাই হাতে তালি দেয়। মিহিও সবার দেখা দেখিতে তালি দিল। ঠিক তখনই একদল ছেলে মঞ্চে উঠে আসে। সবার সামনে স্টাইলিশ সাদা রঙের একটা পাঞ্জাবি পরে চুলগুলো কালার করা একটা ছেলে দাঁড়ানো। ছেলেটা হাত উঁচু করতেই সবাই চিল্লিয়ে ওঠে। মিহিও তাকায়, কিন্তু মঞ্চের উপরে সবার সামনে যাকে দেখলো তাকে দেখা মাত্রই মিহির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করার সম্পূর্ণ নিষেধ। মঞ্চে দাঁড়িয়ে আছে সেই ছেলে, তবে এখন তার গায়ে হুডি নেই। সে পরে আছে দামি সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা। তার কাঁধে একটা কালো শাল। সে মাইকের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় কথা বলা শুরু করে। আসসালামু আলাইকুম, আমি নিলয়, এই ভার্সিটির ভিপি। নতুন যারা এসেছো তাদের সবাইকে স্বাগতম। এখানে কোনো অন্যায় বা জুলুম সহ্য করা হবে না। কেউ যদি কোনো সমস্যায় পড়ো তবে সরাসরি আমার কাছে আসবে। আমার রুম নাম্বার 101। এখানে যে কোনো ধরনের অভিযোগ সমস্যা বলে যাবে। ভার্সিটিতে কোনো চাঁদাবাজি, জুলুম, টিজিং, এমনকি র্যাগিং বন্ধ। তোমরা শুধুই পড়াশোনা করবে, আর পরিবেশ ঠিক রাখার দায়িত্ব আমার। তবে হ্যাঁ, কেউ ফেল করলে আবার সুপারিশের জন্য এসো না। বক্তব্য শেষ হতে পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে। মীরা মুগ্ধ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু মিহি পাথরের মতো বসে থাকে। তার কপালে টেনশনে ভয়ে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। সে কি ভুল করলো? সে যাকে ছিনতাইকারী ভেবে অপমান করলো সে এই ভার্সিটির ভিপি। নিলয় কথা বলতে বলতে হঠাৎ করে পেছনের সারিতে মিহির দিকে তাকায়। তার ঠোঁটের কোণে সেই একই পৈশাসিক হাসি ফুটে ওঠে। সে যেন মিহিকে ইশারায় বলছে যে তার সময় ঘনিয়ে এসেছে।
বক্তব্য শেষ করে নিলয় মঞ্চ থেকে নেমে আসে। সে সরাসরি মিহির শাড়ির দিকে হাঁটতে থাকে। মিহি ভয়ে কুঁকড়ে যায়। তার মনে হয় এখন যদি সে কোনো জাদুমন্ত্রে নিজের চেহারা পাল্টাতে পারত তবে ভালো হতো। নিলয় মিহির সিটের পাশে এসে দাঁড়ালো। সে নিচু হয়ে মিহির কানের কাছে মুখ নিয়ে বলে, কি হলো, ভয় পেয়েছো নাকি? তোমার চোর তো এখন ভার্সিটির ভিপি। এখন কি করবেন? পুলিশ চেয়ারম্যানদের ডাকবেন, নাকি আমি নিজেই তাদেরকে ডেকে আনবো? আমি আসলে বুঝতে পারিনি স্যার, প্লিজ মাফ করে দিন স্যার। মিহির গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। সে ভয়ে কাঁপছে। নিলয় তার হাতের আঙুল দিয়ে মিহির টেবিলের উপর টোকা দেয়। ভুল করার মাসুল দিতে হবে মিস। তোমাকে আমি এমনভাবে শিক্ষা দেব যা তুমি তোমার পুরো জীবনেও ভুলবে না। কি কি করবেন? সময় হোক, টের পাবে। নিলয় চলে যায়। তার চলে যাওয়ার পথে একদৃষ্টিতে তাকিয়ে আছে মিহি। এক ধরনের আতঙ্কের ছাপ রয়ে যায়। মিহি একা বসে থাকে। নিলয় চলে যেতেই মিহি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে হল থেকে বেরিয়ে যায়। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। মিহি রুম থেকে বের হয়ে গেটের কাছে আসে। তার মনটা খুবই বিষণ্ণ। মিহি ভাবছে আর কোনো ঝামেলাতে সে জড়াতে চায় না, কিন্তু বিধাতা হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। হঠাৎ 4টা বাইক ভার্সিটির ভেতরে ঢুকে পড়ে। বাইকের জোরালো শব্দে সবাই কান চেপে ধরে। বাইকগুলো এসে থামে একদম ভেতরে গেটের সামনে। মাঝখানের বাইক থেকে নেমে আসে একটা ছেলে। পরনে সাদা টি শার্ট আর ছেঁড়া জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, আর তার নাম রাতুল। ক্যাম্পাসের সবাই জানে রাতুল মানে বিরাট কিছু। তার বাবা এই শহরের এক প্রভাবশালী এমপি। রাতুলের দাপটে পুরো ভার্সিটি চুপ হয়ে থাকে। রাতুলের চোখ পড়ে সামনে হেঁটে আসা একটা মেয়েটার নাম তানিয়া। তানিয়া এই বছরের নতুন ছাত্রী। খুব সাধারণ সাজে সে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছিল। রাতুল বাইক থেকে নেমে ধীরে ধীরে তানিয়ার দিকে এগিয়ে যায়। তার সাঙ্গপাঙ্গরা চারপাশ থেকে তানিয়াকে ঘিরে ফেলে। কিরে, নতুন মাল নাকি? নাম কি তোর? তানিয়া ভয়ে কুঁকড়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় উত্তর দেওয়ার চেষ্টা করে, আমার নাম তানিয়া, আমাকে যেতে দিন প্লিজ। রাতুল হো হো করে হেসে ওঠে। সে তানিয়ার খুব কাছে গিয়ে তার চুলের ঘ্রাণ নেয়ার চেষ্টা করে। তানিয়া পিছিয়ে যাওয়ার চেষ্টা করলে রাতুলের বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে আবার সামনে পাঠিয়ে দেয়। যেতে তো দেবই রে, তবে এখন না। তোর শরীরটা তো বেশ মাশাল্লাহ। আমার নিচে কি কি লুকিয়ে রেখেছিস বলতো? দারুণ ফিগার তোর। তানিয়ার ভয়ে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। সে চারিদিকে তাকায়। সামনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, এমনকি কিছু সিনিয়র ভাইও আছে, কিন্তু কার চোখে চোখ পড়লেই তারা মাটির দিকে তাকিয়ে থাকছে। রাতুলের বাবার ক্ষমতার বিরুদ্ধে যাওয়ার সাহস কারো নেই। হেল্প মি, কেউ হেল্প করুন। কেউ কি নেই আমাকে সাহায্য করার? ভাইয়া, আপনারা কেউ কিছু বলছেন না কেন? তানিয়া আকুতি করে চিৎকার দেয়, কিন্তু কেউ এক পাও এগোয় না। রাতুল তানিয়ার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, কেউ আসবে না তানিয়া। এই ক্যাম্পাসে রাতুলের মুখে যে কথা ওঠে সেটাই আইন। বেশি নকরা করিস না। চল আমার সাথে, সারা রাত অনেক মজা পাবি। আমার বিছানাটা আজ তোকে দিয়ে গরম করব। তানিয়া ডুকরে কেঁদে ওঠে। রাতুল হাসতে হাসতে তার হাত বাড়ায় তানিয়ার কোমরের দিকে। মিহি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভেতরটা জ্বলে ওঠে। সে নিলয়ের ঝামেলা কাটাতে পারল না, আবার আরেকটা। মিহির মনে এক মুহূর্তের জন্য ভয় লাগে। সে ভাবে যদি সে প্রতিবাদ করে তবে রাতুল তাকেও শেষ করে দেবে। কিন্তু তানিয়ার ওই অসহায় মুখটা দেখে মিহি আর স্থির থাকতে পারে না। রাতুল যেই তানিয়ার কোমরে হাত রাখতে যায় অমনি মিহি দ্রুত এগিয়ে আসে। কোনো কিছু চিন্তা না করেই সে রাতুলের গালে সপাটে এক চর বসিয়ে দিল। চরের শব্দে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়, এমনকি রাতুলের সাঙ্গপাঙ্গরাও হা হয়ে তাকিয়ে থাকে। কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না একটা মেয়ের গায়ে এভাবে হাত দিতে? তোদের মতো জানোয়ারদের জন্য এই সমাজটা আজ নরক হয়ে গেছে। যা, নিজের মায়ের গায়ে এভাবে হাত রাখিস জানোয়ারের দলেরা। রাতুল নিজের গালে হাত দিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে আগুন জ্বলছে। সে ধীরে ধীরে মুখ তুলে মিহির দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক কুরুচিপূর্ণ হাসি ফুটে ওঠে। ওরে বাবা, আরেকটা নতুন আইটেম। ওই জাকির, আগে মালটার থেকে এটা কিন্তু আরো জোস। তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার গালে চর মারার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি রে। কারো সাহস নেই বলে তোরা মাথায় উঠেছিস? হ্যাঁ, তোদের মতো ছেলেদের জুতা পেটা করা উচিত। রাস্তা ছাড়। এই মেয়ে, আমার সাথে আসো। মিহি তানিয়ার হাত ধরে টান দিতেই রাতুল মিহির ওড়না টেনে ধরে। মিহির থমকে দাঁড়ায়।
ওরা ছাড় বলছি, নয়তো এর ফল কিন্তু খুব খারাপ হবে। কি করবি তুই শুনি? চিল্লাবি? পুলিশ ডাকবি? পুলিশ তো আমার ডেরায় এসে পা চাটতে থাকে। আজ তোদের মতো ওই কচি মেয়েদেরকে একসাথে নিয়ে যাব। দুই মালকে আজ রাতে ভালো আপ্যায়ন করব। রাতুলের কথা শুনে তার বন্ধুরা শেষ দিতে শুরু করে। মিহি বুঝতে পারে সে বড় বিপদে পড়েছে, কিন্তু সে ভয় পায় না। সে আরেকটা চড় দেয় রাতুলের গালে। তুই আমাকে আবার মারলি, আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। যাকে ধরে কে? রাতুলের ছেলেরা মিহির দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় গেট দিয়ে একটা কালো ল্যান্ড ক্রুজার গাড়ি ভেতরে ঢুকে। গাড়ির হর্ন শুনে সবাই চমকে ওঠে। গাড়ি থেকে নেমে আসে নিলয়। নিলয় সোজা এসে দাঁড়ায় রাতুল আর মিহির মাঝখানে। নিলয়কে দেখে রাতুলের চেহারাতে আরও হাসি ফুটে ওঠে। তারপর এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। তানিয়া নামের মেয়েটি মিহির পেছনে ভয়ে কুঁকড়ে আছে। রাতুল তার হাতের বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে নিলয়ের দিকে তাকিয়ে এক হাসি দেয়। তার চোখে মুখে কোনো ভয় নেই। নিলয় একদম রাতুলের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে গোল্ড স্লিফের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে ধরে। লাইটার জ্বালিয়ে ধীরে টান দিয়ে একরাশ ধোঁয়া সরাসরি রাতুলের মুখের উপর ছেড়ে দেয়। তারপর বলে, কিরে রাতুল, ভার্সিটিতে আবার এসেছিস? তোকে না বলেছি এই ক্যাম্পাসের সীমানায় পা দিবি না? রাতুল মিসকে হেসে নিলয়ের খুব কাছে যায়। সে নিলয়ের শার্টের গলাটা ঠিক করে দেয়ার ভান করে আস্তে গলায় বলতে থাকে, আরে ওই ভিপি, তুই আমাকে ভার্সিটিতে আসতে বারণ করার কে রে? শালা কুত্তার বাচ্চা, ভার্সিটির ভিতরে কেবল ঘেউ ঘেউ করতে জানিস, ভার্সিটির বাইরে গেলে মিউ মিউ হয়ে যাবি। সরে যা সামনে থেকে। 2 টাকার ভিপি আবার আমারে কয় মিউ। ওই শুয়োরের বাচ্চা, চিনিস আমারে? এমপি সাদিকের ছেলে আমি, তোরে একদম খাইয়ে ফেলাবো। যা শর্ত। রাতুলের কথাগুলো শেষ হতেই নিলয়ের পেছনে থাকা 4-5 জন ছেলে একযোগে রাতুলের দিকে তেড়ে আসতে যায়। নিলয় হাত তুলে শান্ত ভঙ্গিতে সবাইকে থামিয়ে দিল। নিলয় তখন খুব শব্দ করে হাসে। এই হাসিটা বড় বেশি রহস্যময়। নিলয় সিগারেটের ছাইটা নিচে ফেলে রাতুলের কাঁধে একটা হাত রাখে, তারপর বলে, এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। শোন রাতুল, শিয়াল যখন সিংহের ডেরায় ভুল করেও ঢুকে পড়ে, তখন শিয়ালের জন্য সেটা শিকার হয় না, সিংহের জন্য হয় ওটা স্রেফ একটা বিনোদন। তোর অস্তিত্ব মিটিয়ে দেওয়াটা আমার কাছে জাস্ট এক কাপ কফি খাওয়ার সময়ের মতো। চুপচাপ চলে যা, না হলে তোর বাবা না, তোর বাবার বাবাও তোর অস্তিত্ব খুঁজে পাবে না। রাতুলের চেহারাটা এবার একটু ফ্যাকাশে হয়ে যায়। সে ভালো করেই জানে নিলয় কেবল মুখ দিয়ে কথা বলে না। এই লোকটির নেটওয়ার্ক কত দূর পর্যন্ত বিস্তৃত তা তার বাবারও অজানা নয়। তবুও সবার সামনে নিজের দাপট টিকিয়ে রাখতে সে জবাব দেয়, ভিপি, আমার কাজে বাধা দিস না, এর ফল ভালো হবে না। মনে রাখিস, তোর মৃতদেহ একদিনে ভার্সিটির গেটের সামনে ঝুলিয়ে রাখবো। নিলয় একটুও রাগ করে না, বরং সে রাতুলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, উপরওয়ালা তোর উইশ পূরণ করুক। আমি থাকতে এই ভার্সিটিতে কোনো খারাপ কিছু হবে না রে। এখন এখান থেকে ভাগ। রাতুল কিছুক্ষণ মিহির দিকে তাকিয়ে একটা নোংরা ইশারা দেয়। তারপর সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাইক স্টার্ট দেয়। তারপরে বাইকগুলো ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। রাতুল জানে এই মুহূর্তে নিলয়ের সাথে লড়তে যাওয়া মানে নিশ্চিত মৌত। সে তার বাবার ক্ষমতা ব্যবহার করে ক্যাম্পাসের বাইরে কোনো এক ফাঁকা জায়গায় নিলয়কে ধরার ছক মনে মনে কষতে থাকে। রাতুল চলে যাওয়ার পর পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। তানিয়া তখনও কাছে। মিহি এগিয়ে গিয়ে তানিয়ার মাথায় হাত রাখে। আর ভয় নেই তানিয়া, তুমি এখন বাসায় চলে যাও। তানিয়া মিহিকে ধন্যবাদ দিয়ে প্রায় দৌড়ে গেট থেকে বেরিয়ে গেল। এবার মিহি একা দাঁড়িয়ে থাকে। নিলয় তখনও সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে। সে হাতের সিগারেটের শেষ অংশটুকু পায়ের নিচে পিষে দিয়ে ঘুরে মিহির দিকে তাকালো। মিহি কিছুটা আড়ষ্ট হয়ে পড়ে। মিহির মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। কি মেয়ে, আসতে না আসতে ভার্সিটিতে ঝামেলার মধ্যে জড়ালে? তোমার মায়ের ফোন নাম্বারটা দিও তো। মিহি আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারেনি নিলয় এমন অদ্ভুত কিছু বলবে। সে অবাক হয়ে তার বড় বড় চোখ দুটো মেলে ধরে বলে, কেন?
নিলয় এক পা এগিয়ে আসে। তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণে মিহির দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। নিলয় মিহির খুব কাছে গিয়ে নিচু গলায় বলে, ওনাকে জিজ্ঞাসা করতাম আপনার মেয়ে ঝামেলা লগ্নে জন্মেছ কিনা। আজব মেয়ে, একটা না একটা ঝামেলা পাকিয়ে চলেছে। যাও, চুপচাপ বাসায় যাও। নিলয় আর কোনো কথা না বলে নিজের গাড়িতে গিয়ে ওঠে। তার গাড়িটা যখন চোখের আড়াল হয়ে যায়, মিহি তখনও দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা কেমন যেন করছে, এই লোকটা আসলে কেমন। মিহি হাঁটতে হাঁটতে রিক্সা স্ট্যান্ডের দিকে যায়। তার মনে কেবল নিলয়ের কথাই ঘুরপাক খাচ্ছে। সে মনে মনে ভাবছে, এই নিলয় লোকটা কি সত্যিই ততটা খারাপ যতটা আমি ভেবেছিলাম? সে ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা দিচ্ছে, এমপির ছেলের মতো খারাপ ছেলেকে সে একাই দমিয়ে দিল। হয়তো সে একটু অবাধ্য, কিন্তু ওর মধ্যে একটা নীতি আছে। মিহি যখন রিক্সায় ওঠে তখন বৃষ্টির দু এক ফোঁটা তার চোখে মুখে এসে পড়ে। সে আকাশের দিকে তাকায়, সাদা মেঘগুলো হঠাৎ করেই কেমন কালো হয়ে এসেছে। তার মনে হয় নিলয়ের জীবনটাও বোধহয় এই আকাশের মতো, উপরে একরকম আর গভীরে অন্যরকম এক অন্ধকার রহস্য। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। এদিকে নিলয় গাড়িতে বসে ল্যাপটপের স্ক্রিনে কিছু তথ্য দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। পাশের সিটে বসা তার সবচেয়ে বিশ্বস্ত লোক আজম। ভাই, রাতুল কিন্তু এমপির ছেলে। ওর বাবা এই ঘটনা শুনলে হয়তো পুলিশের প্রেসার বাড়াবে। এমপি সাদিককে বলো ওর ছেলেকে সামলে রাখতে। আমি নিলয়। আমি যখন নিজের ভার্সিটির মানসম্মান নিয়ে কথা বলি, তখন মাঝখানে কোনো এমপি বা মিনিস্টার আসলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে দুবার ভাবি না। আর ওই মেয়েটার উপর নজর রাখ। মিহির ওপর কেন ভাই? মেয়েটা বেশি জেদি, আর এই শহরে জেদি মানুষদের আয়ু খুব কম হয়। আমি চাই না আমার চোখের সামনে কোনো পবিত্র জিনিস নষ্ট হোক। শুধু কি সেটার জন্য, নাকি প্রেম ঘটিত বিষয় ভাই? বেশি কথা বলিস। কেউ কোনো কথা বলে না। নিলয় জানালার বাইরে তাকায়। সে জানে আজকের এই ঘটনা কেবল শুরু। রাতুল সহজে এই অপমান হজম করবে না। আর মিহি মিহি বাড়ি ফিরেছে। তার মনে আজ এক অদ্ভুত দোলাচলে দুলছে। একদিকে রাতুলের পাশবিক আচরণ, অন্যদিকে নিলয়ের ব্যক্তিত্ব। সে যখন ঘরে ঢোকে তখনই দেখে তার মা সীমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মিহির ফিরতে আজ বেশি দেরি হয়ে গেছে। সকালেও দেরি করে গেছে। মিহিকে দেখেই বলে, ওরে আমার লাট সাহেবের বেটি, ভার্সিটির প্রথম দিনই গেলি দেরি করে, আসলেও দেরি করে, তা এত দেরি হলো কেন তোর? সীমা বেগমের কণ্ঠে রাগের চেয়ে চিন্তার পাল্লায় বেশি। মিহি জানে তার মা তাকে কতটা আগলে রাখে। সে একটু হেসে মায়ের কাছে গিয়ে গাল টিপে দিয়ে বলে, আরে মা, জ্যাম তো জানোই, ঢাকার রাস্তায় কি আর সময় মতো আসা যায়? নতুন জায়গায় একটু বন্ধু বান্ধবদের সাথে পরিচিত হতে সময় লাগে না? রাখ তোর পরিচিতি, জামের বাহানা আমাকে দিবি না। পানি গরম করে রেখেছি, যা আগে গোসল করে আয়। তোর বাবাও তো এখনো ফিরলো না। আজকাল দুনিয়াটা ভালো না রে মা, কখন কি হয়। মিহি তার মাকে জড়িয়ে ধরল। সে ভেতরে ভেতরে কিছুটা ঘাবড়ে যায়। সে যদি এখন বলে যে আজ ক্যাম্পাসে এমপির ছেলের সাথে তার এক হাত হয়ে গেছে এবং ভার্সিটির ভিপির সাথেও ঝামেলা করেছে, তবে তার মা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তাই সে কথা চেপে গিয়ে হাসি মুখে মায়ের সাথে কথা বলে, আচ্ছা বাবা, যাচ্ছি। তুমি তো সারাক্ষণ শুধু চিন্তাই করো। দেখো, তোমার মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, কেউ তাকে কিছু করতে পারবে না। হয়েছে হয়েছে, বেশি পক পক করিস না, যা এখন। মিহি চলে যায় নিজের ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখে। তার মনে পড়ে যায় নিলয় বলেছিল, ঝামেলা লগ্নে জন্মেছ কিনা মাকে জিজ্ঞেস করতাম। মিহি বিড়বিড় করে বলে, লোকটা ফাজিল হলেও মন্দ বলেনি। দুপুর হয়েছে। এলাকার মোড়ে তেমন লোকজনের ভিড় নেই, তবে দোকানপাট সব খোলা আছে। বয়স্ক হুসাইন মিয়া তার ভাগাচোরা ভ্যানে করে তরকারি বিক্রি করে। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে কটা টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে চারজনের সংসার চলে। আজ দুপুরেও তার বেচাকেনা তেমন একটা হয়নি। এই গল্পের লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। হঠাৎ 4টা বাইক এসে তার ভ্যানটা ঘিরে ফেলে। বাইক থেকে নেমে আসে সুমন। সুমন এলাকার মাস্তান হিসেবে পরিচিত। সুমনের আরও একটা পরিচয় আছে, সে হলো মেয়র সিরাজ খানের ছেলে। হোসেন মিয়া ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে সুমনের দিকে, তারপর বলে, সুমন বাবা, আজ তো মোটেই 4 টাকার মাল বিক্রি করেছি। তুমি তো জানো না তোমাগো মামির শরীরটা ভালো যাচ্ছে না। এখন
থেকে টাকা দেব বাবা? ছোট মাইয়াটার স্কুল ড্রেস বানাইতেও হইব বাবা। 2000 টাকা। ওরে বাবা, আমি সারা মাসেও অত টাকা জমাতে পারি না। দোহাই তোমার বাবা, আমাকে ছেড়ে দাও। আজকে টাকা নিও না, কথা দিচ্ছি পরের সপ্তাহে পুরোটা দেব বাবা। সুমন রেগে গিয়ে হোসেন মিয়ার গায়ের জামা টেনে ধরে, তারপর জোরে টান দেয়। এরপর সে তার পা দিয়ে হোসেন মিয়ার ভ্যানে একটা লাথি মারে। ভ্যান উল্টে গিয়ে সব তরকারি রাস্তায় ছড়িয়ে পড়ে। টমেটো, কপি, বেগুন, লাউ আরও অনেক কিছু ছিল। রাস্তায় জমা ধুলোর সাথে টাটকা সবজিগুলো মাখামাখি হয়ে যায়। সুমন হোসেন মিয়ার কলার ধরে একটা হ্যাঁচকা টান দেয়। হোসেন মিয়া মাটিতে আছড়ে পড়ে। তার বয়স হয়েছে, শরীরে জোর নেই। সে হামাগুড়ি দিয়ে এসে সুমনের পা জড়িয়ে ধরেন। বাবা মেরো না, আমি গরিব মানুষ, আমার ঘরে 2টা মেয়ে, আমি টাকা কোথায় পাবো? আমাকে মেরে ফেললেও আমি এত টাকা দিতে পারবো না বাবা। সুমন তার পা দিয়ে হোসেন মিয়ার মুখে একটা লাথি মারে। হোসেন মিয়ার মুখ ফেটে রক্ত বের হতে শুরু করলো। মাটির ধুলো আর রক্তে মিশিয়ে একাকার হয়ে যায়। সুমনের সাথে থাকা বাকি 4 জন ছেলে হাসতে হাসতে হোসেন মিয়ার পেটে লাথি মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দৌড়ে আসে রিমি। রিমি হোসেন মিয়ার বড় মেয়ে। সে দুপুরবেলা তার বাবার জন্য খাবার নিয়ে আসছিল। দূর থেকে এই করুণ দৃশ্য দেখে সে চিৎকার করতে করতে ছুটে আসে। বাবা, আমার বাবাকে মেরো না, ছেড়ে দাও আমার বাবাকে। রিমি এসে সরাসরি সুমনের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার হাত দিয়ে সুমনকে মারার চেষ্টা করে। সুমনের মতো এক ছেলের কাছে রিমি তো নশি। সুমন রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিমি এবার দৌড়ে গিয়ে তার বাবাকে জাপটে ধরে। তার চোখের পানিতে বাবার গালের রক্ত ধুয়ে যাচ্ছে। সে রাগে আর অভিমানে সুমনের দিকে তাকায়। আপনারা কি মানুষ না? একটা বুড়ো মানুষকে এভাবে কেউ মারে? আপনাদের ঘরে কি কোনো মুরব্বি নেই? সুমন রিমির কথা শুনে হো হো করে হাসতে থাকে। তার ভেতরে থাকা পশুত্বটা রিমির মায়াবী চেহারা দেখে জেগে ওঠে। সে ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে যায়। রিমি ভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুমনের সাঙ্গপাঙ্গরা তার পথ আটকায়। সুমন রিমির খুব কাছে এসে দাঁড়ায়। সে রিমির চিবুক ধরে নিজের দিকে টানে। রিমির গাল আর ঠোঁটে সুমনের নোংরা আঙুলগুলো বিচরণ করতে থাকে। রিমি ঘৃণায় মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। রিমির গা ঘিন ঘিন করে ওঠে। সে সমস্ত শক্তি সঞ্চয় করে সুমনের মুখে একদলা থুতু ছিটকে দেয়। ছি, কুলাঙ্গার কোথাকার, তোমাদের মৃত্যু যেন খুব কঠিন হয়। স্যার, আমাকে ছেড়ে দাও আমার মেয়েকে দয়া করে। সুমন রেগে গিয়ে রিমির গালে সপাটে এক চড় মারে। রিমির মাথা ঘুরে যায়। সে মাটিতে পড়ে গেলে সুমন তার চুলের মুঠি ধরে টানে, তারপর বলে। সুমন আর তার দলবল নিয়ে বাইক স্টার্ট দেয়। যাওয়ার সময় সে রিমির দিকে এক পৈশাসিক দৃষ্টি দিল। হোসেন মিয়া তখনও জ্ঞান হারানোর অবস্থায় মাটিতে পড়ে আছে। রিমি তার বাবাকে জাপটে ধরে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। রাস্তার মানুষজন এতক্ষণ তামাশা দেখছিল। সুমনেরা চলে যাওয়ার পর কয়েকজন এগিয়ে আসে, কিন্তু রিমির মনে তখন একরাশ ঘৃণা আর জেদ। সে বুঝতে পারে এই শহরের গরিবের সম্মান কোনো মূল্য নেই। সে জানে না কার কাছে বিচার চাইলে এই গুন্ডাদের হাত থেকে তারা মুক্তি পাবে। শহরের এক কোণে পরিত্যক্ত এক কোল্ড স্টোর আছে। তার চারদিকে নিকষ কালো অন্ধকার। কেবল মাঝখানের একটা জায়গায় তীব্র হ্যালোজেন বাতি জ্বলছে। সেই বাতির নিচে একটা লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ম্যাজিস্ট্রেট হারুন। তার সাদা পাঞ্জাবি এখনো ধুলো আর রক্তে মাখামাখি। হারুনের কপাল দিয়ে টপ টপ করে রক্ত আর ঘাম ঝরছে। সে জানে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো মানুষ নয়, বরং সাক্ষাৎ আজরাইল। হারুনের সামনে 4 জন দাঁড়িয়ে আছে। সবার পরনে উজ্জ্বল হলুদ রঙের হুডি, মাথায় হুডির টুপি তোলা আর মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা। কেবল তাদের চোখগুলো দেখা যাচ্ছে। সেই চোখগুলোতে মায়া বা দয়া বলতে কিছুই নেই। সেখানে কেবল জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা। এদের পরিচয় শহরের অপরাধ জগতের সবচেয়ে আতঙ্কিত নাম মিস্টার কিলার গ্যাং। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটা হলো এই গ্যাংয়ের লিডার, মিস্টার লিডার। লিডার একটা জোরে শ্বাস টেনে হারুনের দিকে তাকায়। হারুন বলে, কারা তোমরা? আমাকে কেন তুলে এনেছো? দয়া করে তোমরা আমাকে মেরো না। আমি তোমাদের অনেক টাকা দেব। কত টাকা চাই তোমাদের? 5 কোটি, 10 কোটি, আমি সব লিখে দিচ্ছি। শুধু আমার প্রাণটা ভিক্ষা দাও, মেরো না আমাকে। মিস্টার লিডার কোনো কথা বলে না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা টেবিলের ওপর রাখা ল্যাপটপ অন করে। তারপর সে একটা ট্রাইপড স্ট্যান্ডে মোবাইল ক্যামেরা সেট করে। সে পুরো দৃশ্যটা লাইভ করার প্রস্তুতি নেয়। হারুন ভয়ে থরথর করে কাঁপছে। সে এসে বসে হারুনের সামনে।
টাকা দিয়ে কি জান্নাত কেনা যায় হারুন? তোর ওই হারাম টাকার পাহাড়ে কি একটা নিষ্পাপ শিশুর জীবনের দাম আছে? ক্যামেরা অন কর। ক্যামেরা চালু হতেই মিস্টার লিডার হারুনের সামনে গিয়ে দাঁড়ায়। সে হারুনের চুলের মুঠি ধরে তার মুখটা ক্যামেরার দিকে সোজা করে দেয়। হারুনের চোখ আর নাকের পানি মিশিয়ে একাকার হয়ে গেছে। হারুন, তোর মতো মানুষের কারণে আজ পৃথিবীটা জাহান্নাম হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ আগে তুই যা করেছিস তা কি তোর মনে আছে? আমি কিছু করিনি, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে, ছেড়ে দাও আমাকে। মিস্টার লিডার টেবিল থেকে একটা ধারালো সার্জিক্যাল ব্লেড হাতে নেয়। সে ব্লেডটা হারুনের গালে আলতো করে ঘষতে শুরু করে। হারুনের গায়ের চামড়া কেঁপে ওঠে। মিছে কথা বলা বন্ধ কর। তুই সেই ম্যাজিস্ট্রেট যে এক অসহায় গর্ভবতী মহিলাকে লাথি মেরে মেরে খুন করেছি। তার অপরাধ ছিল কি? তার স্বামী তোর ড্রাগস ব্যবসার কথা জেনে গিয়েছিল বলে তুই কেবল তাকেই মারিসনি, তুই ওই মহিলার পেটে থাকা 6 মাসের অনাগত সন্তানকেও দুনিয়ার আলো দেখার আগে কবরে পাঠিয়েছিস হারুন। আমি বাধ্য হয়েছিলাম, তারা আমার ব্যবসার ক্ষতি করতে চেয়েছিল। আমাকে মাফ করে দাও। মিস্টার লিডার হঠাৎ করেই হারুনের উড়োতে ব্লেড দিয়ে একটা গভীর পোজ দেয়। হারুন যন্ত্রণায় আকাশ ফাটানো চিৎকার দেয়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে তার পাঞ্জাবি ভিজিয়ে দেয়। তুই তাকে যখন লাথি মারছিলি তখন কি তার কষ্ট হয়নি? সে তো তোর পা জড়িয়ে ধরেছিল। তার পেটে লাথি মারার সময় কি তোর পা কাঁপেনি? তুই তো একজন মুসলিম, কিন্তু তোর ভেতরে শয়তান বাসা বেঁধেছে। শোন, ফেরাউন তার অনুসারীদের কাছে স্রষ্টা ছিল, কারণ তারা অন্ধ ছিল। তুইও যাদের পেছনে ছুটেছিস তারা তোকে আলো দেখায়নি, বরং তোকে শুধু গর্তে নামিয়েছে। মনে রাখিস, ছাগলের বাচ্চা কখনো নেকড়ের রাজত্বে টিকে থাকে না। মিস্টার লিডার তার এক অনুচরের দিকে ইশারা করে। অনুচরটি এক বালতি লবণ নিয়ে আসে। মিস্টার লিডার সে লবণ থেকে এক মুঠি লবণ হারুনের কাটা জায়গায় ঘষে দেয়। হারুন যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার গলার রগগুলো ফুলে উঠে চিৎকারে। আহ, মেরো না আমাকে। আল্লাহকে ভয় করো তোমরা। এভাবে মারছো কেন? কি চাও তোমরা? আল্লাহকে তো তোর ভয় পাওয়ার কথা ছিল হারুন। তুই যখন ওই মহিলাকে গাছের সাথে ঝুলিয়ে রাখছিলি তখন তোর খোদার কথা মনে পড়েনি? এখন কেন চিল্লাচ্ছিস? মিস্টার লিডার এবার একটা ভারী হাতুড়ি তুলে নেয়। সে হারুনের ডান হাতের আঙুলের উপর হাতুড়িটা রাখে। হারুন আর্তনাদ করতে করতে বাঁচার আকুতি জানায়। আমি ভুল করেছি, আমি সব তোমাদের দিয়ে দেব। আমার সব জমি, আমার সব সম্পদ নিয়ে নাও তোমরা। আমাকে শুধু ছেড়ে দাও, আমি দেশ ছেড়ে চলে যাব। তোর যাওয়ার জায়গা এখন একটাই, আর সেটা হলো কবর। আর সেখানে গিয়ে তুই পাবি আজাব। তুই যে পায়ে ওই মহিলার পেটে আঘাত করেছিস সেই পা আজ আমি গুঁড়ো করে দেব। মিস্টার লিডার সজোরে হাতুড়ি দিয়ে হারুনের পায়ের হাঁটুতে আঘাত করে। হাড় গুঁড়ো হওয়ার মটমট শব্দ গুদামের নিস্তব্ধতা ভেঙে দেয়। হারুনের চিৎকার ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। সে ব্যথায় কুকিয়ে উঠতে থাকে, কিন্তু মিস্টার লিডার থামে না। সে হারুনের অন্য পাটাও একইভাবে পিষে ফেলে। এটা কেবল শুরু হারুন। লাইভে এখন হাজার হাজার মানুষ দেখছে তোর আসল চেহারা। তুই ম্যাজিস্ট্রেট হয়ে ড্রাগস বিক্রি করিস, মানুষের রক্ত চুষে খাস। আজ তোর রক্ত দিয়ে এই মাটি ধুয়ে যাবে। মিস্টার লিডার এবার একটা বড় সিরিঞ্জ বের করে। সেখানে এক ধরনের বিষাক্ত তরল ভরা। সে সেটা হারুনের ঘাড়ের শিরার কাছে নিয়ে যায়। এটা তোর শরীরে ঢুকলে তোর প্রতিটা কোষ আগুনে পোড়ার মতো জ্বলবে। তুই সহজে মরবি না হারুন, তুই তিলে তিলে মরবি। ঠিক যেভাবে ওই গর্ভবতী মা ছটফট করে মারা গিয়েছে, ওই লোকটা যাকে তোরা কুপিয়ে মেরেছিলি সেভাবে যন্ত্রণা নিয়ে মরবি। দোহাই তোমাদের, আমাকে একেবারে মেরে ফেলো, এভাবে কষ্ট দিও না। তুই তো তাকে একেবারে মারিসনি। তুই তাকে সারা রাত গাছের সাথে ঝুলিয়ে রেখে মজা দেখেছিস। তোর জন্য কোনো মায়া নেই। তোর মৌত হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মৌত। মিস্টার লিডার সিরিঞ্জটা হারুনের শরীরে পুশ করে দেয়। হারুনের শরীর ধনুকের মতো বেঁকে যায়। তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। চোখের মণিগুলো উল্টে যায়। লাইভ চ্যাটে তখন মানুষের ধিক্কার আর মিস্টার কিলার গ্যাংয়ের প্রতি সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে। আজ থেকে এই শহরে ড্রাগস আর নারী নির্যাতনের ফল হবে ঠিক এই হারুনের মতো। কেউ মাফ পাবে না। ক্যামেরা বন্ধ কর।
লাইট বন্ধ হওয়ার পর মিস্টার লিডার তার হাতের গ্লাভস খুলে ফেলে। সে হুডির ভেতরে থাকা তার চিবুকটা একটু চুলকায়। তার চোখের কোণে এক বিন্দু পানি চিকচিক করছে। হয়তো সে এই মিত্র মহিলার কথা ভাবছে। রাকিব, এই শালার লাশটা নিয়ে গিয়ে সেই গাছের নিচেই ফেলে দে, যেখানে সে ওই বোনটিকে ঝুলিয়ে রেখেছিল। শহরের মানুষ যেন দেখে অপরাধীদের শেষ ঠিকানা কোথায় হয়। হলুদ হুডি পরা ছেলেটা হারুনের নিথর প্রায় দেহটা কাঁধে তুলে নেয়। হারুন এখনো মরেনি, কিন্তু তার বেঁচে থাকাও মরার চেয়ে খারাপ। মিস্টার লিডার গুদাম থেকে বেরিয়ে আসে। বাইরের ঠান্ডা বাতাস তার তপ্ত মস্তিষ্কে আরাম দেয়। সে জানে মরণ খেলা কেবল শুরু হয়েছে। শহর পরিষ্কার করতে হলে তাকে আরও অনেক রক্ত ঝরাতে হবে। তাই সে তার বাইকে ওঠে। হেডলাইটের আলোতে অন্ধকার চিরে সে শহরের দিকে রওনা দেয়। রাতের নিস্তব্ধতায় বাইকের শব্দ বিলীন হয়ে যায়। হারুনের দেহটা পড়ে থাকে সেই গাছের নিচে। সকাল হলে শহরবাসী দেখবে এই নতুন ইনসাফ, যে ইনসাফ কোনো আদালতে হয় না, যে ইনসাফ হয় রক্তের বিনিময়ে রক্ত দিয়ে। ভার্সিটির সবুজ চত্বরে কৃষ্ণচূড়া গাছের নিচে মিহি আর তানিয়া বসে আছে। তানিয়া এখন আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক। তারা দুজন এখন খুব ভালো বন্ধু। হাতে থাকা পানির বোতল থেকে একটু পানি খেয়ে তানিয়া মিহির দিকে তাকায়। জানো মিহি, তুমি সেদিন না থাকলে আমার কি হতো আমি ভাবতেই পারি না। তুমি আমার জন্য যা করেছো তা কোনোদিন ভুলবো না। আরে ধুর, আমরা তো সেম ক্লাস। বন্ধু হয়ে বন্ধুর জন্য করবো না তো কার জন্য করব? আর ওই জানোয়ারগুলোকে শিক্ষা দেওয়া খুব দরকার ছিল। কিন্তু নিলয় ভাই তোমাকে হেল্প করেছিল। দুজনে যখন হাসাহাসি করছে ঠিক তখনই রাতুল তার দলবল নিয়ে ঠিক মিহিদের সামনে এসে বাইক থামালো। রাতুলের মুখে হাসি। সে বাইক থেকে নেমে মিহির খুব কাছে গিয়ে দাঁড়ালো। কি খবর সুন্দরী? আজ তো ভিপি সাহেব সাথে নেই, এখন কে বাঁচাবে তোকে? এই দিন খুব সাহস দেখিয়ে চর মেরেছিলি না? আপনারা? তানিয়া চল ক্লাসে যাব। রাস্তা ছাড়ুন, আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। রুচি তো তোর ওই নিলয়ের সাথে খুব আছে দেখছি। তার বিছানায় যাওয়ার জন্য খুব পাগল হয়েছিস বুঝি? মাশাআল্লাহ, শরীরটা তো দিন দিন আরও খোলতাই হচ্ছে। এই ফিগার নিয়ে নিলয়ের কাছে না গিয়ে আমার কাছে আয়, অনেক সুখ দেবো তোকে। রাতুলের মুখে এমন নোংরা কথা শুনে মিহি রাগে কাঁপতে থাকে। সে আর নিজেকে সামলাতে পারে না, হাত তুলে জোরে রাতুলের গালে চল মারতে যায়। কিন্তু এবার রাতুল মাঝপথে মিহির হাতটা খপ করে ধরে ফেলে। রাতুলের শক্ত মুঠোয় মিহির কবজি লাল হয়ে যায়। একবার ভুল করেছি বলে কি বারবার করবো ভেবেছিস? এই হাত দিয়ে চর মারবি। এবার আমটর এই হাতটা এখন তোর শরীরে কোথায় কোথায় যাবে তুই কল্পনা করতে পারবি না। হাত ছাড় লম্পট, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? সাহস তো কেবল শুরু হলো সোনা, এখন চল আমার সাথে। তানিয়া ভয়ে চিৎকার শুরু করলে রাতুলের বন্ধুরা তাকে ধমক দেয়। মিহি অনেক চেষ্টা করে নিজের হাত ছাড়িয়ে নিলেও সে বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। সে তানিয়াকে এক প্রকার টেনে নিয়ে দৌড় দেয়। সে সোজা যায় ভিপি অফিসের দিকে। সে জানে নিলয় ছাড়া এই পশুর হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। নিলয় তখন অফিসের সামনে বাইকের উপর বসে সিগারেট আর চা খাচ্ছে। তার সামনে আজম কিছু দাঁড়িয়ে কথা বলছে। মিহি হাঁপাতে হাঁপাতে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় সাহেব, প্লিজ আমার হেল্প করুন। ওই রাতুল আমায় খুব বিরক্ত করছে। নিলয় চায়ের কাপে চুমুক দিয়ে মিহির দিকে নির্লিপ্ত চোখে তাকায়। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। কেন হেল্প করব আমি? আর তুমি সবসময় ঝামেলা বাঁধাও কেন? আমি ঝামেলা বাধাই না, ও আমায় আজে বাজে কথা বলছে, আমার হাত ধরে টেনেছে। তো আমি কি করব? হ্যাঁ, আমি কি তোমার বডিগার্ড? সবসময় কেন আমার কাছে ছুটে আসো? নিজের ঝামেলা নিজে মেটাতে শেখো। মিহি অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। এই সেই লোক যে সেদিন তাকে বাঁচিয়েছিল। মিহি রেগে বলে, আপনি না ইউনিভার্সিটির ভিপি? আপনার দায়িত্ব না ছাত্রীদের নিরাপত্তা দেয়া? নাকি আপনি ওই রাতুলের মতোই? নিলয় হঠাৎ বাইক থেকে উঠে মিহির খুব কাছে এসে দাঁড়ায়। সে মিহির উচ্চতার দিকে তাকিয়ে একটু হাসে, তারপর বলে, দেখো মেয়ে, তুমি লম্বায় আমার কাঁধ পর্যন্ত না, অথচ কথা বলো একদম আসমান সমান। তোমাকে দেখতে একদম একটা জেদি বিড়ালের মতো লাগে। বিড়াল যখন বাঘের সাথে ঝগড়া করে তখন সেটা দেখতে বেশ মজা লাগে।
আপনি পচাচ্ছেন আমায়। আমি এখানে বিপদে পড়ে এসেছি আর আপনি তামাশা করছেন। বিপদে পড়েছো তো কি হয়েছে? যাও, রাতুলকে গিয়ে আরও একটা চড় মারো। আমি এখান থেকে দৃশ্যটা দেখি। ঠিক তখনই রাতুল তার বন্ধুদের নিয়ে নিলয়ের সামনে আসে। নিলয়কে দেখে সে একটুও থামে না, সে সরাসরি নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, নিলয়, অনেক হয়েছে তোর দাদাগিরি। এই মেয়েটাকে আমার গায়ে হাত তুলেছে, একে আজ আমি নিয়েই ছাড়বো, তুই মাঝখানে আসবি না। নিলয় এবার নিজের বাইকের উপরে গিয়ে বসে। সে খুব শান্ত গলায় উত্তর দেয়, রাতুল, তুই বোধহয় তোর বাবার ক্ষমতার জোরে অন্ধ হয়ে গেছিস। এই ভার্সিটি আমার, এখানে থাকা স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, পছন্দ করে। আর এই ক্যাম্পাসে থাকা যে কোনো জিনিস বা মানুষ এখন আমার সুরক্ষায় আছে। তুই চলে যা। কিসের সুরক্ষা? তুই তো নিজেই একটা রাস্তার গুন্ডা। এই মেয়েটাকে নিশ্চয় তুইও ভোগ করিস, তাই এত দরদ। তুই আর তোর মা বাবা সবাই মনে হয় তোর নোংরা বিজনেসে সামিল আছে, তাই না? তোর মাও বোধ হয় এভাবে রাস্তায় মানুষের সেবা করতো। রাতুলের মুখ থেকে মায়ের নামে গালি শোনা মাত্রই নিলয়ের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। তার শান্ত চেহারাটা এক মুহূর্তের জন্য এক হিংস্র বাঘের মতো পরিণত হয়। নিলয় উঠে দাঁড়িয়ে রাতুলের কলার ধরে, এরপর সজোরে এক ঘুষি বসিয়ে দেয় রাতুলের নাকে। রাতুলের নাকের হাড় ভেঙে যায়। নিলয় বলে, আমার মাকে নিয়ে বাজে কথা বললি, তোর জিভ আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। রাতুলের ছেলেরা সাথে সাথে এগিয়ে আসে। আজম দ্রুত একটা স্টিলের হকি স্টিক বের করে নিলয়ের দিকে ছুড়ে দেয়। নিলয় বাতাসে ভাসমান অবস্থাতেই হকি স্টিকটা লুফে নেয়। এরপর শুরু হয় তাণ্ডব। নিলয় হকি স্টিক দিয়ে একজনকে পেটাতে থাকে, কারো হাত ভাঙে, কারো পা। নিলয় শরীরে যেন কোনো রক্ত পিপাসু জিন প্রবেশ করেছে। মিহি আর তানিয়া সহ ভার্সিটির সবাই দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে। মাটিতে শুয়ে রাতুল তার বাবাকে কল করে। তখনই নিলয় এসে রাতুলের বুকের উপর পা দিয়ে দাঁড়ায়। হকস্টিকটা রাতুলের গলার কাছে চেপে ধরে বলে, তোর বাবা এমপি হতে পারে, কিন্তু আমি এই ভার্সিটির ভিপি। আমার মায়েরে নিয়ে গালি দেওয়ার ফল এখন বুঝবি। রাতুল যন্ত্রণায় কাতরাচ্ছে, তার মুখ দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে। নিলয় হকস্টিক দিয়ে রাতুলের হাতে সজোরে আঘাত করে। রাতুল জ্ঞান হারিয়ে ফেলে। নিলয় তখনও থামছে না, সে পাগলের মতো পেটাচ্ছে। আজম এগিয়ে গিয়ে রাতুলকে ধরার চেষ্টা করে। আরে ভাই থামুন, ও মরে যাবে, পুলিশ ঝামেলা করবে। নিলয় জোরে জোরে শ্বাস নিচ্ছে, তার সারা শরীর গিয়ে ঘাম। সে হকস্টিকটা ছুঁড়ে ফেলে দিয়ে মিহির দিকে তাকায়। মিহি ভয়ে কুঁকড়ে আছে। নিলয় তার দিকে এগিয়ে যায়। এখন কি খুশি হয়েছ? আমি তোমারে হেল্প করেছি, এখন যাও এখান থেকে, চোখের সামনে থেকে দূর হও। মিহি আর কোনো কথা না বলে তানিয়াকে নিয়ে বেরিয়ে যায়। তার মনে হচ্ছে নিলয় মানুষ নয়, সে এক ভয়ঙ্কর দানব। কিন্তু এই দানবটাই তাকে আজ অপমান থেকে বাঁচালো। মিহি যখন হাঁটছে তখন তার মনে হচ্ছে নিলয়ের মায়ের প্রতি এক অগাধ ভালোবাসা আছে, যা তাকে এত হিংস্র করে তুলেছে। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। নিলয় হকস্টিক একপাশে ছুঁড়ে ফেলে নিজের বাইকের কাছে গিয়ে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে এক ধরনের তৃপ্তির ছাপ। সে বাইকের উপর আরাম করে বসে সিগারেট টানতে থাকে। পকেট থেকে রুমাল বের করে হাতের রক্তের দাগগুলো মুছতে থাকে। ঠিক তখনই ভার্সিটির গেট দিয়ে 3টি কালো পাজারো গাড়ি প্রবেশ করে। গাড়ির সাইরেনের শব্দে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়ে ওঠে। গাড়িগুলো এসে ঠিক নিলয়ের বাইকের সামনে ব্রেক কষে থামে। মাঝখানের গাড়ি থেকে নেমে আসে এমপি সাদিক, তার পেছনে বিশাল পুলিশ বাহিনী আর একদল নেতাকর্মী। সাদিক সাহেব মাটিতে পড়ে থাকা তার ছেলে রাতুলের দিকে তাকায়। রাতুলের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, সে যন্ত্রণায় আধমরা হয়ে পড়ে আছে। ছেলেকে এই অবস্থায় দেখে এমপির শরীর রাগে কাঁপতে থাকে। আমার ছেলের এই অবস্থা কে করেছে? কার এত বড় সাহস যে আমার গায়ে হাত দেওয়ার আগে আমার ছেলের গায়ে হাত দেয়? নিলয় বাইকের উপর বসেই একটা বাঁকা হাসি দেয়। সে নির্বিকার ভঙ্গিতে এমপির চোখের দিকে সরাসরি তাকায়। নিলয়ের এই বেপরোয়া ভাব দেখে আশেপাশের নেতারা ফিসফাস শুরু করে। নিলয় সিগারেট ঠোঁটে দিয়ে টান দিয়ে বলে, আমি করেছি। আপনার ছেলে আমার ক্যাম্পাসে এসে নোংরামি করবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? এটা তো হয় না এমপি সাহেব।
এমপি সাদিক তার কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের দিকে তাক করে। সাথে সাথে তার পেছনে থাকা পুলিশ অফিসাররাও বন্দুক উঁচিয়ে ধরে। নিলয় সোজা হয়ে দাঁড়িয়ে আরাম করে সিগারেট টানতে থাকে। এমপি বলে, নিলয়, তুই অনেক বেড়ে গেছিস। তোর ভিপিগিরি আজ আমি তোর পিছন দিয়ে ভরে দেব। পুলিশ অফিসার, ধরো এই হারামির বাচ্চাকে। আজ একে এমন মার দিবি যেন এ নিজের নাম ভুলে যায়। আমার ছেলেকে মারা। পুলিশের এসআই শফিক তার হাতে থাকা পিস্তলের বাট ধরে নিলয়ের দিকে এগিয়ে যায়। মিহি আর তানিয়া দূর থেকে এই দৃশ্য দেখছে। মিহির কলিজা শুকিয়ে যাচ্ছে। সে ভাবে নিলয় তো তাকে আর তানিয়াকে বাঁচাতে গিয়েই এই ঝামেলায় পড়ল। কিন্তু নিলয়ের চোখে কোনো ভয়ের চিহ্ন নেই। আজম আর নিলয়ের বাকি ছেলেরাও অস্ত্র হাতে পজিশন নেয়। এসআই সাহেব, সামনে বাড়ার আগে একবার ভাবুন। আপনার ইউনিফর্মের চাকরিটা কি আপনি আজই শেষ করতে চান? তুই আমাকে ধমক দিস? অ্যারেস্ট করে কে? পুলিশের 4-5 জন লোক নিলয়কে ঘিরে ধরে। পেছন থেকে এসে একটা পুলিশ লাঠি দিয়ে নিলয়ের পায়ে জড়িয়ে বাড়ি দেয়। নিলয় কিছু বলে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। আরেকজন পুলিশ নিলয়ের পিঠে লাঠি দিয়ে জোরে আঘাত করে। নিলয় একটুও চিৎকার করে না, শুধু মারগুলো সহ্য করছে। এমপি জানিয়ে পুলিশ না আনলে নিলয়কে থামানো যাবে না। সাদিক এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়, তারপর বলে, কিরে নিলয়, এখন তোর দাপট কোথায়? তুই ভাবিস তুই ভিপি হয়ে বিরাট বড় নেতা হয়ে গেছিস? আমাকে চ্যালেঞ্জ করবি? আমি চাইলে তোকে এই মুহূর্তে এনকাউন্টার করে দিতে পারি। এমপি সাহেব, টাকায় কেনা পুলিশ বাহিনী দিয়ে এনকাউন্টার করা সহজ, কিন্তু আমি বেঁচে থাকলে আপনার কি হবে সেটা জানেন না। আমি ভেতরে গেলে আপনার অন্ধকার জগতের কতগুলো ফাইল খুলে যাবে তা কি আপনি গুনে রেখেছেন? আপনার ড্রাগসের ব্যবসা আর টেন্ডারবাজির সব খবর আমার কাছে আছে। ভেড়ারা সবসময় দল বেঁধে চলে আর নিজেদের নিরাপদ ভাবে, কিন্তু সিংহ একাই পুরো জঙ্গল শাসন করে। আপনি যদি ভিড়ের অংশ হতে চান তবে হনগে, কিন্তু মনে রাখবেন, ভিড় আপনাকে সাহস দিতে পারে কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাদিক সাহেব এবার একটু থমকে যায়, কিন্তু চারিদিকে অনেক মানুষ আর নেতা উপস্থিত থাকায় তিনি পিছিয়ে আসে না। তিনি বুঝতে পারে নিলয়কে এখনই দমন না করলে তার সনদ টলে যাবে। চোর যখন ধরা পড়ে তখন সে অনেক গল্প বানাই। নিয়ে চলো একে থানায়। আজ রাতে ওর আপ্যায়ন আমি নিজেই করব। মিহি আর সহ্য করতে পারে না। সে দৌড়ে ভিড়ের মধ্যে এগিয়ে আসে। সে এমপি সাদিকের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি এটা করতে পারেন না। আপনার ছেলে আগে তানিয়াকে উত্ত্যক্ত করেছে, গালি দিয়েছে আমায়। নিলয় বাঁচিয়েছে আমাদের। সাদিক সাহেব মিহির দিকে কপাল কুঁচকে তাকায়। তার চোখ দুটো খুব জঘন্যভাবে মিহির শরীর পরখ করে। তবে নিলয় অবাক হয়। অপরিচিত একটা মেয়ে তাকে বাঁচাতে চলে আসলো। নিলয় মিহির দিকে তাকালো। মিহির চোখে পানি। নিলয় বুঝতে পারছে না মিহি কেন এসেছে। এমপি বলে, ও, এই সেই মেয়ে যার জন্য আমার ছেলে আজ হসপিটালে যাচ্ছে। তুইও তো কম না, পুলিশের গাড়িতে তোকেও তোলা উচিত। নিলয় এবার চিৎকার করে ওঠে, ওই এমপি মেয়েটার দিকে বাজে নজরে তাকাবেন না। ওর কোনো দোষ নেই। আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা তো নিয়ে চলুন, কিন্তু ওর গায়ে একটা আঁচড় লাগলে আমি আপনার ঘরবাড়ি সব জ্বালিয়ে দেব। বাহ, ভালোই তো প্রেম জমেছে মেয়েটার প্রতি। নিয়ে চল ওগরে। তিনি পুলিশের দিকে ইশারা করে নিলয়কে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ নিলয়ের হাতে হাত করা পড়ায়। নিলয়কে ধাক্কা দিয়ে জিপ গাড়িতে তোলে পুলিশ। মিহি ছলছল চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় গাড়িতে ওঠার আগে মিহির দিকে তাকিয়ে মাথা নাড়ে, যেন সে বলছে ভয় পেও না। আজম, ছেলেদের বল শান্ত থাকতে। আমি না ফেরা পর্যন্ত ক্যাম্পাসে কোনো ঝামেলা যেন না হয়। আজব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখেও রাগ। পুলিশ বাহিনীর গাড়িগুলো যখন নিলয়কে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়, তখন পুরো ভার্সিটিতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। মিহি দাঁড়িয়ে দেখে নিলয়ের বাইকটা একলা পড়ে আছে। তার মনে হচ্ছে সে কেন এক মস্ত বড় বিপদের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এমপি সাদিক তার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। যাওয়ার সময় তিনি হুমকি দিয়ে যায়, যারা যারা নিলয়ের সাথে আছিস তারা সাবধান হয়ে যা। এ শহরে এখন থেকে কেবল সাদিকের রাজত্ব চলবে।
নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে ক্যাম্পাস ছাড়ে। মিহি তানিয়ার হাত ধরে কাছে। সে জানে নিলয়ের সাথে এখন থানায় কি হবে। এমপি সাদিক নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে না। মিহি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই গল্পটি লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। তানিয়া, আমি কি একবার থানায় যাব? আমার মনে হচ্ছে নিলয়ের খুব বড় ক্ষতি হয়ে যাবে। মাথা খারাপ মিহি, ওখানে এখন গেলে পুলিশ তোমাকেও আটকে দিবে। নিলয় ভাই অনেক পাওয়ারফুল মানুষ, উনি ঠিকই বের হয়ে আসবো। কিন্তু মিহির মন মানে না। সে দেখেছে নিলয় তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। মিহি দ্রুত নিজের ব্যাগ নিয়ে গেটের দিকে হাঁটা দেয়। তার মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে নিলয়কে এই বিপদ থেকে মুক্তি করা যায়। সে জানে নিলয় ভিপি পারে, কিন্তু আজ সে ইনসাফ করেছে, আর ইনসাফকারীর পাশে দাঁড়ানোই এখন মিহির একমাত্র কাজ। রাতের অন্ধকার ঘনিয়ে আসে। থানার লকআপে নিলয় একা বসে আছে। তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার ঠোঁটের কোণে এখনও সেই রহস্যময় হাসি। সে জানে এমপি সাদিক বড় ভুল করেছে তাকে অ্যারেস্ট করিয়ে। এই লকআপের দেয়াল তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, বরং সে যখন বের হবে তখন এক নতুন কালবৈশাখী ঝড় শুরু হবে, যা পুরো শহরকে লণ্ডভণ্ড করে দেবে। লকআপের ভেতরে নিলয় একা বসে আছে। তার হাতের হাতকড়াটা এখনও খোলা হয়নি। কপালের কাটা জায়গাটা থেকে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। বাতির আবছা আলোতে নিলয়ের চেহারাটা আজ আরও বেশি রহস্যময় আর শান্ত লাগছে। বাইরে থেকে জুতোর আওয়াজ শোনা যায়। এমপি সাদিক সাহেব হাতে একটা লাঠি নিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করেন। তার পেছনে এসআই শফিক কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক সাহেব লকআপের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও খুনের নেশা। তিনি ইশারা করতে শফিক তালা খুলে দেয়। সাদিক সাহেব ভেতরে ঢুকে সোজা নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় তার দিকে তাকায়, কিন্তু তার চোখে কোনো ভয়ের লেশ মাত্র নেই। সে বরং ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তোলে। কিরে নিলয়, তোর ভিপিগিরি এখন কোথায়? এই থানার ভেতরে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। আজ তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেই এসেছি। সাদিক সাহেব হাতের লাঠি দিয়ে জোরে নিলয়ের বুকে একটা আঘাত করে। সাথে সাথে জায়গাটা ফুলে ওঠে ওর। নিলয় উফ পর্যন্ত শব্দ করে না। সে আগের মতোই হাসি মুখে তাকিয়ে থাকে। সাদিক রাগে এলোপাথারি বাড়ি মারতে থাকে। নিলয়ের শরীর ফেটে রক্ত বের হতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। মারুন এমপি সাহেব, আপনার ভেতরে যে ক্ষোভ আছে তা বের করে দিন। শরীর তো কেবল মাটির খাঁচা, মনটাকে তো আপনি শিকল দিতে পারবেন না। তোর খুব সাহস হয়েছে, তাই না? আমার ছেলেকে হাসপাতালে পাঠিয়েছিস। তুই কি ভেবেছিস তোকে আমি জীবিত বের করে দেব? আজ রাতে এনকাউন্টার হবে। তুই পুলিশের পিস্তল কেড়ে পালানোর চেষ্টা করবি, আর শফিক তোকে গুলি করে মেরে ফেলবে। গল্পটা সুন্দর না? সাদিক নিলয়ের চুলের মুঠি ধরে তার মুখটা উপরে তোলে। তিনি নিলয়কে গালি দিতে শুরু করে। তার মা বাবা তুলে কথা বলেন। নিলয় এবার একটু গম্ভীর হয়। সে বলতে শুরু করে, শোনেন সাদিক সাহেব, ক্ষমতা তো নদীর পানির মতো, আজ এই ঘাটে তো কাল অন্য ঘাটে। আপনি আজ যে চেয়ারে বসে আমাকে মারছেন, সেই চেয়ারটা কোনো দিন আপনার সাথে কবরে যাবে না। মানুষের চোখের পানি দিয়ে আপনি যে সাম্রাজ্য গড়েছেন, তা বালুর প্রাসাদের মতো ধসে পড়বে। আমি মরে গেলেও আমার আদর্শ এই ক্যাম্পাসের হাজারো ছেলের মধ্যে বেঁচে থাকবে। কিন্তু আপনি যখন মরবেন, তখন কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। জ্ঞান দিবি না আমাকে, শুয়ারের বাচ্চা। তোর জীবন এখন আমার হাতের মুঠোয়। আমি চাইলে এখনই তোকে পিষে মারতে পারি। তোকে বাঁচানোর মতো এ শহরে কোনো বাপের বেটা নাই। সাদিক সাহেব পকেট থেকে একটা রিভলভার বের করে নিলয়ের কপালে ঠেকায়। তিনি টিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই থানার বাইরে কয়েক ডজন গাড়ির হর্নের শব্দ শোনা যায়। হঠাৎ করে পুরো থানা থমথমে হয়ে পড়ে। থানার ভেতরে ডিউটি অফিসাররা দৌড়াদৌড়ি শুরু করে। এসআই শফিক হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। স্যার, মহাবিপদ। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিব সাহেব নিজে এসেছে, সাথে বরিশাল কমান্ডো বাহিনী। সাদিক সাহেবের হাতে রিভলভারটা কেঁপে ওঠে। তিনি বিশ্বাস করতে পারছেন না, হঠাৎ করে কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসবে থানায়। নিলয় সাদিককে দেখে। ওই এমপি, এতক্ষণ চুপ করে মার খেয়েছি কেন জানিস? কারণ তোদের ওই দলের মন্ত্রী নিজেই আমাকে ছাড়াতে আসবে বলে। তুই জানিস না তোর উপর দিয়ে এবার কি যেতে পারে?
সে ভাবতেই পারছে না এই সাধারণ এক ছাত্র নেতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কেন আসবেন। মুহূর্তের মধ্যে একদল সহস্র কমান্ডো ভেতরে ঢুকে পড়ে। তাদের পেছনে হেঁটে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী নাফিজ সাহেব। তার ব্যক্তিত্ব আর গাম্ভীর্য পুরো থানার বাতাস ভারী করে দেয়। নাফিজ সাহেব সরাসরি লকআপের সামনে এসে দাঁড়ালো। তিনি সাদিকের হাতের রিভলভার আর নিলয়ের রক্তাক্ত শরীরের দিকে তাকায়। নাফিজ সাহেবের চোখে মুখে ভয় লেগে আছে, রেগেও যায় সাদিকের দিকে তাকিয়ে থেকে। তিনি জোরে সাদিক সাহেবের গালে এক চড় বসিয়ে দিল। সাদিক, তোমার স্পর্ধা তো আকাশচুম্বী হয়ে গেছে। তুমি কার গায়ে হাত দিয়েছো জানো? নিলয় কেবল একজন ছাত্র নেতা নয়, সে দেশের স্বার্থে কাজ করা আমাদের একজন বিশ্বস্ত ব্যক্তি। তুমি নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাতে ক্ষমতার অপব্যবহার করছো। স্যার, আমি আসলেও আমার ছেলেকে মেরেছে, তাই আমি। চুপ করো একদম। তোমার ছেলের অপকর্মের সব ফাইল আমার টেবিলে পৌঁছে গেছে। ড্রাগস ব্যবসা থেকে শুরু করে নারী নির্যাতন, সবখানে তোমাদের নাম। আমি তোমাকে এমপি বানিয়েছি মানুষের সেবা করার জন্য, আর তুমি নিজের এলাকায় গুন্ডামি শুরু করেছো। নিলয়কে এখনই যেতে দাও। শফিক ভয়ে কাঁপতে কাঁপতে নিলয়ের হাত করা খুলে দেয়। নিলয় ধীর পায়ে লকআপ থেকে বেরিয়ে আসে। সে নাফিজ সাহেবের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম দেয়। এরপর সে সাদিক সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। সাদিক সাহেব এখন ভিজে বিড়ালের মতো কোনায় দাঁড়িয়ে আছে। নিলয় তার গায়ের ধুলো ঝেড়ে সাদিক সাহেবের কানের কাছে মুখ নেয়। কি হলো এমপি সাহেব? আপনার হাতের মুঠোয় তো আমি ছিলাম, মারলেন না কেন? আসলে আপনার মতো ইঁদুররা অন্ধকারেই ভালো লড়ে। দিনের আলোতে আপনাদের আসল চেহারা সবাই চিনে ফেলে। নিলয় নাফিজ সাহেবের দিকে ফিরে তাকায়, তার চোখে প্রতিশোধের নেশা। স্যার, আপনাকে ধন্যবাদ আসার জন্য। তবে সাদিক সাহেবকে একটু বলে দেবেন যে কাল থেকে তার ধ্বংসের দিন গণনা শুরু হবে। ওনার প্রতিটা টাকা আর প্রতিটা জমি আমি সরকারের তহবিলে ফেরত নিয়ে আসব। এই শহরে সাদিক নামের কোনো কলঙ্ক থাকবে না। নিলয়, তুমি আগে হাসপাতালে যাও, তোমার চিকিৎসা দরকার। সাদিক আর তার ছেলেকে আমি নিজে দেখছি। এদের বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনই জারি করা হবে। নিলয় একটা হাসি দিয়ে সাদিক সাহেবের পাঞ্জাবের কলারটা একটু ঠিক করে দেয়। এরপর সে গট গট করে থানার বাইরে বেরিয়ে যায়। বাইরে নিলয়ের লোক দাঁড়ানো, ওদের দেখে নিলয় এগিয়ে যায়। ঠিক তখনই একটা মেয়েকে দেখে নিলয়, তাকিয়ে দেখে মিহি। মিহিও এসেছে নিলয়ের লোকেদের সাথে। নিলয় তার বাইকের কাছে আসে। মিহি এক কোনায় দাঁড়িয়ে আছে। মিহির চোখে পানি, সে বুঝতে পারে না সে কাছে কেন। নিলয় বলে, কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? আর কাঁদছো কেন? প্রেমে পড়নি তো আবার? আমি জানি না, আপনার জন্য টেনশন হচ্ছিল। গাধি, বলেছিলাম না আমাকে আটকানোর মতো ক্ষমতা কারো নেই। পানি যেমন নিজের পথ খুঁজে নেয়, আমি নিলয় তেমন নিজের পথ তৈরি করি। আপনার শরীরে অনেক রক্ত লেগে আছে, আপনি হসপিটালে যান। এই রক্ত তো কেবল চিহ্ন, আসল খেলা তো এখনো বাকি। আসো বাইকে, তোমাকে পৌঁছে দেই। মিহি নিলয়ের বাইকে ওঠে। নিলয় মুচকি হাসলো। কেউ যে তার জন্য এতটা ভাবে সে কখনো কল্পনা করেনি। মিহি কখন যে পেছন থেকে নিলয়কে জড়িয়ে ধরেছে সেও জানে না। ভালোবাসি না বলেও দুজন মানুষ একে অপরের প্রেমে পড়ে গেল। রাতের আকাশ আজ মেঘে ঢাকা, চারদিকে এক থমথমে নিস্তব্ধতা। রিমি তার বাবার জন্য ওষুধ নিয়ে ফিরছিল। একটা গলিতে আসে সে। গলিটা খুব সরু আর অন্ধকার। হঠাৎ কয়েকজন এসে তার পথ আগলে দাঁড়ায়। রিমি ভয় পেয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সুমন তার সেই পৈশাচিক হাসি নিয়ে সামনে এসে দাঁড়ায়। এমন করবেন না, আমার বাবা অনেক অসুস্থ, প্লিজ যাইতে দেন। রিমি চিৎকার করার চেষ্টা করে, কিন্তু সুমনের শক্ত হাত তার মুখ চেপে ধরে। রিমিকে জোর করে একটা মাইক্রোবাসে তোলা হয়। ভয়ার্ত চোখ দুটো কেবল অন্ধকার আকাশটা শেষবারের মতো দেখতে পায় রিমি। গাড়ির ভেতর সুমনের সাথে আরও দুজন ছিল। তারা সবাই নেশায় বুঁদ হয়ে আছে। শহরের কাছে একটা নির্জন গোডাউনে রিমিকে নিয়ে আসা হয়। সেখানে সারা রাত চলে এক নারকীয় তাণ্ডব। তিনটে ক্ষুধার্ত হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়ে এক কোমল কলির ওপর। রিমির করুণ আর্তনাদ ওই বন্ধ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। সে বারবার আল্লাহর কাছে মত চেয়েছিল, কিন্তু নরপিচাসদের মনে এক বিন্দু দয়া হয় না।
সারা রাত অমানবিক নির্যাতনের পর রিমির শরীরটা একসময় নিস্তেজ হয়ে যায়। ভোরের আলো ফোটার আগেই নিভে যায় একটি নিষ্পাপ প্রদীপ। ভোরবেলা যখন শহরের মানুষ জেগে উঠেছে, ঠিক তখন ফুটপাতের রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের কাছে রিমির নিথর দেহটা ছুঁড়ে ফেলে দিয়ে যায় সুমনেরা। রিমির পরনের কাপড় একেবারে নেই বলে চলে, সারা শরীরে কামড় আর জখমের চিহ্ন। তার মায়াবী চোখ দুটো তখনও আধখোলা, যেন সে এখনও বিচার চাইছে। সকাল হওয়ার আগে থেকেই হোসেন মিয়া পাগলের মতো তার মেয়েকে খুঁজছিল। হঠাৎ মানুষের ভিড় দেখে তিনি দৌড়ে যান রাস্তার ওই পাশটায়। ভিড় ঠেলে সামনে যেতেই তার পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। নিজের কলিজার টুকরো রিমিকে এভাবে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে তিনি এক গগনবিদারী চিৎকার দিয়ে আশ্রে পড়ে লাশের ওপর। ওরে আমার মা রে, তোকে কারা এমন করলো রে মা? রিমি, কথা কমা, এই দেখ তোর বাবা তোকে নিতে এসেছে। হোসেন মিয়ার কান্নায় যেন সবাই নিশ্চুপ হয়ে গেল, কিন্তু পাষাণ এই শহরের কেউ এগিয়ে আসে না। সবাই দূর থেকে তামাশা দেখে আর ফিসফাস করে। হোসেন মিয়া রিমির রক্তাক্ত শরীরটা বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করতে থাকে। তার চোখের পানিতে রিমির শান্ত মুখটা ভিজে যাচ্ছে। ঠিক সেই সময় নিলয় তার বাইক নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। রাস্তার মোড়ে এত মানুষের ভিড় দেখে সে বাইক থামায়। সে ভিড় ঠেলে সামনে এগোতেই দৃশ্যটা তার চোখে পড়ে, হোসেন মিয়ার কোলে রিমির নিথর দেহ। নিলয় বাইক থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যায়। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সে হোসেন মিয়ার সামনে গিয়ে বসে পড়ে। নিলয়ের ছায়া পড়তেই হোসেন মিয়া মাথা তুলে তাকায়। নিলয়কে সে চিনে। নিলয়কে দেখেই বলে, ভিপি বাবা, আমার মা মরে গেছে বাবা, ওরা আমার মারে শেষ করে দিয়েছে। নিলয় রিমির কপালে হাত রাখে। শরীরটা একদম ঠান্ডা। রিমির হাতের নখের কোণে জমে থাকা রক্ত বলে দিচ্ছে সে কতটা লড়াই করেছিল নিজের সম্মান বাঁচাতে। নিলয় উঠে দাঁড়ায়, তার চোয়াল শক্ত হয়ে যায়। কারা করেছে এটা? সুমন করেছে বাবা, মেয়রের ছেলে সুমন করেছে। ওই সুমন একদিন হুমকি দিয়ে গিয়েছিল, ওই আমার মারে নিয়ে গিয়েছিল তুইলা। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তার মাথা যেন ঝিম ধরে থাকে। নিলয় তার মোবাইল বের করে আজমকে ফোন দেয়। আজম, সুমন ওর সাথে যে দুজন কাল রাতে রিমি নামের একটা মেয়েকে ধর্ষণ করেছে, খোঁজ নে ওরা কোথায় আর কারা ছিল। তাদের এখনই তুলে আন। মাটির নিচ থেকে হলেও ওদের খুঁজে বের করবি। আর শোন, ওদের এমনভাবে নিয়ে আসবি যেন ওরা মরার আগেই জাহান্নাম দেখতে পায়। নিলয় ফোন রেখে রিমির লাশের দিকে তাকায়। সে মনে মনে শপথ করে যে এই রক্তের প্রতিটা ফোঁটার হিসাব সে কড়ায় গণ্ডায় নেবে। নিলয় হোসেন মিয়ার কাঁধে হাত রাখে, তারপর বলে, চাচা, আপনি কাঁদবেন না। আপনার মেয়ের বিচার এই দুনিয়াতেই হবে। আমি কথা দিচ্ছি, সূর্য ডোবার আগে ওই কুকুরগুলোর কলিজা আপনার পায়ের নিচে থাকবে। নিলয় বাইক স্টার্ট দেয়। সে জানে এখন কেবল রক্তের বদলে রক্তই এই অন্যায়ের একমাত্র ইনসাফ। শহরের ভিতরে সেই পরিত্যক্ত গুদামঘর। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দে এক বিভীষিকাময় সুর বাজছে। ঘরের ভেতরে মাঝখানে একটা চেয়ারে সুমনকে বেঁধে রাখা হয়েছে। সুমনের সারা শরীর কাঁপছে। সে জানে না তাকে এখানে কারা নিয়ে এসেছে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মিস্টার কিলার গ্যাং। গায়ে তাদের হলুদ হুডি আর মুখে কালো কাপড়ে ঢাকা। কেবল চোখের মণি দুটো দেখা যাচ্ছে। সুমন যন্ত্রণায় চিৎকার করছে। তার নখগুলো প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছে। সুমন চিৎকার করে বলতে থাকে। মিস্টার কিলার কোনো কথা বলে না। সে টেবিল থেকে একটা ধারালো ছোরা নিয়ে সুমনের উড়োতে সজোরে গেঁথে দেয়। সুমনের চিৎকারে গুদাম ঘরটা প্রকম্পিত হয়ে ওঠে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। তোর ক্ষমতা তোর বাবার মেয়রি নাকি তোর চাচার এমপিত্ব? রিমির আর্তনাদ যখন এই দেয়ালগুলোতে ধাক্কা খাচ্ছিল, তখন তোর এই ক্ষমতার কথা মনে পড়েনি? একটা ছোট্ট মেয়েকে তোরা তিনজন মিলে ছিঁড়ে খেয়েছিস। তোদের মতো জানোয়ারদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। মিস্টার কিলার এবার ধীরে ধীরে তার মাথার হুড়িটা সরায়। এরপর এক ঝটকায় মুখের কালো কাপড়টা খুলে ফেলে। সুমনের চোখের মনি স্থির হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ভার্সিটির ভিপি নিলয়। সুমনের বিশ্বাস হচ্ছে না যে শহরের ক্রাশ মিস্টার কিলার আর ভিপি নিলয় একই ব্যক্তি। তুই আমার লোক ছিলি না সুমন, তুই ছিলি আমার দলের একটা ক্যান্সার। আমি ভিপি হতে পারি, কিন্তু আমি কোনোদিন মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করি না। আমি ক্যাম্পাসে মেয়েদের সুরক্ষা দেই, আর তুই বাইরে গিয়ে তাদের ধর্ষণ করিস।
নিলয় পকেট থেকে নিজের ফোন বের করে। সে সুমনের সামনে ফোনটা ধরে ডায়াল লিস্ট বের করে। সেখানে মেয়র আর এমপি সাদিকের নাম্বার সেভ করা আছে। এই নে, তোর বাপ আর চাচাকে কল কর। তাদের শেষবারের মতো বল যে তোকে ভিপি নিলয় তুলে এনেছে। বল যে আজ তোর মৃত্যু এই হাতেই হবে। তারা যেন তোকে বাঁচানোর চেষ্টা করে। দেখি কার কত ক্ষমতা। নিলয় ফোনের স্পিকার অন করে সুমনের বাবার নাম্বারে কল দেয়। ওপাশ থেকে মেয়রের গম্ভীর কণ্ঠ শোনা যায়। হ্যালো নিলয়, সুমন তুই কোথায়? নিলয়ের ফোন তোর কাছে কেন? কি হয়েছে? ওপাশ থেকে মেয়রের চিৎকার শোনা যায়। সে নিলয়কে হুমকি দিতে শুরু করে। ঠিক তখনই নিলয় ফোনটা নিজের হাতেই নিয়ে বলে, মেয়র সাহেব, আপনার ছেলেকে আমি আজ জাহান্নামে পাঠাচ্ছি। আপনার আর সাদিকের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কাল সকালে আপনার বাড়ির সামনে সুমনের লাশটা পৌঁছে যাবে। তৈরি থাকবেন। ফোনটা কেঁপে ওঠে। অফ করে পকেটে রাখলো নিলয়। সে সুমনের চুলের মুঠি ধরে তাকে মেঝের দিকে নিচু করে। সুমন হাত জোর করে ক্ষমা চায়। তবা করার সময় পার হয়ে গেছে সুমন। রিমি যখন বাঁচার জন্য আকুতি করেছিল তুই তাকে সেই সুযোগ দিস নাই। এখন তুই নিজের রক্ত দিয়েই ওই দেনা শোধ করবি। নিলয় কোনো দ্বিধা না করে নিজের কোমরে থাকা পিস্তল বের করে। সে সরাসরি সুমনের কপালে নল ঠেকায়। একটা গুলির শব্দ হলো। সুমনের নিথর দেহটা মেঝের উপর লুটিয়ে পড়ে। তার কপাল দিয়ে গরম রক্ত ফিনকি দিয়ে বের হয়ে মেঝেতে মিশে যায়। রিমির হত্যার প্রতিশোধ নিলয় নিজের হাতেই নেয়। নিলয় আজমকে ইশারা করে। লাশটা একটা বস্তায় ভর। এরপর মেয়রের বাড়ির মেইন গেটের সামনে ফেলে দিয়ে আয়। যা, আমি চাই ওরা যেন আজ রাতে ঘুমাতে না পারে। আজম মাথা নেড়ে কাজ শুরু করে। নিলয় গুদাম থেকে বেরিয়ে আসে। বৃষ্টির পানি তার মুখের রক্তের ছিটেফোঁটা ধুয়ে দিচ্ছে। সে জানে এখন পুরো শহর তার বিরুদ্ধে নেমে পড়বে। মেয়র আর এমপি সাদিক এখন এক হয়ে তাকে শেষ করার পরিকল্পনা করবে। শহরের অন্য প্রান্তে এমপি সাদিকের বাড়িতে জরুরি মিটিং বসেছে। মেয়র রাগে কাঁপছে। তার একমাত্র ছেলের এই দশা সে মেনে নিতে পারছে না। সাদিক, ওই নিলয়কে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। ও আমার ছেলেকে মেরেছে। ও কিলার। ওর এই পরিচয় আমি সবার সামনে আনবো। ওকে শেষ করার জন্য যত টাকা লাগে আমি দেব। শান্ত হন ভাই। নিলয়কে মারার জন্য দেশে বিদেশে সব গোটাদের খবর নিয়েছি। কালকে সূর্য ওঠার আগেই নিলয়ের লাশ আমার ড্রোন থেকে উদ্ধার করবে। ও একা আমাদের পুরো সাম্রাজ্যের সাথে লড়তে পারবে না। সাদিক সাহেবের চোখে মুখে হিংস্রতা। সে জানে নিলয়কে না মারলে তারা কেউ বাঁচবে না। তারা তাদের সব শক্তি একত্রিত করে নিলয়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নেয়। আজকে ভার্সিটির ক্যাম্পাসটা অন্যরকম থমথমে হয়ে আছে। নিলয়কে শুটার দিয়ে মারতে পারেনি, বরং নিলয় ওদেরকে মেরে তাদের লাশ ওদের কাছে পাঠিয়ে দিয়েছে। সাদিক, কি করব নিলয়কে? সে মাফিয়া হোক, স্বরাষ্ট্রমন্ত্রীর সাপোর্ট পাচ্ছে। তাকে শেষ করার শেষ প্ল্যান আমার জানা আছে। কিভাবে? ওর একটা পরিচিত মেয়ে আছে। হয়তো তারা একে অপরকে পছন্দ করে। তাহলে চল মেয়েটাকে নিয়ে খেলাটা শুরু করি। দুজনে বের হয়। তারা জানে নিলয়ের একমাত্র দুর্বলতা এখন মিহি। মিহি যখন ভার্সিটি থেকে বের হবে ঠিক তখনই এমপির একদল ছেলেরা তাকে ঘিরে ধরে। মিহি কিছু বুঝে ওঠার আগেই তার মুখে রুমাল চেপে ধরা হয়। জ্ঞান হারানোর আগে মিহি কেবল দেখেছে তাকে টেনে হিঁচড়ে একটা কালো মাইক্রোবাসে তোলা হচ্ছে। খবরটা নিলয়ের কানে পৌঁছতে দেরি হয় না। আজম হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে তারপর বলে, ভাই, সর্বনাশ হয়ে গেছে। ওরা মিহি আপাকে তুলে নিয়ে ভার্সিটির পেছনের পরিত্যক্ত অডিটোরিয়ামে রেখেছে। এমপি আর মেয়রের সব ভাড়াটে খুনিরা সেখানে জমা হয়েছে। আপনাকে একা যেতে বলেছে ওরা। নিলয় মুচকি হাসে। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে না, বরং এক শীতল মৃত্যুর ছায়া খেলা করে। সে নিজের কোমরে থাকা 9mm পিস্তলটা চেক করে নেয়, তারপর বলে, আজম, আজ কোনো লুকোচুরি নয়। আজ শহর দেখবে নিলয় আসলে কে। গাড়ি বের কর। ভার্সিটির অডিটোরিয়ামে মিহিকে একটি কাঠের চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার মুখ থেকে কাপড় সরিয়ে দিতে সে আর্তনাদ করে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে এমপি সাদিক আর মেয়র। তাদের হাতে পিস্তল। চারপাশ ঘিরে রেখেছে প্রায় 20-30 জন অস্ত্রধারী গুন্ডা। কেন আমায় তুলে এনেছো? ছাড়ো আমায়। কার করে লাভ নাই মিহি। আজ তোর প্রেমিক এখানে আসবে আর আমরা তাকে সামনে রেখেই ওর কলিজা ফোঁটা করে দেব।
ঠিক তখনই অডিটোরিয়ামের দরজাটা খুলে লাথি মেরে ভেঙে কেউ ভেতরে প্রবেশ করে। ধীর পায়ে এগিয়ে আসে নিলয়, তার পরনে কালো লেদার জ্যাকেট। তাকে দেখা মাত্রই গুন্ডারা অস্ত্র উঁচিয়ে ধরে। মিহিকে ছেড়ে দেন সাদিক সাহেব, ঝামেলা আমার সাথে। ওকে কেন টেনে আনছেন? তুই একাই এসেছিস? খুব সাহস তো তোর। আজ তোর এই সাহস আমি চিরদিনের মতো মিটিয়ে দেব। ফেলে দে তোর অস্ত্র। নিলয় শান্তভাবে তার পিস্তলটা মেঝেতে ফেলে দেয়। সে জানে এই মুহূর্তে লড়াই শুরু করলে মিহির ক্ষতি হতে পারে। সাদিক সাহেবের ইশারায় 4 জন গুন্ডা এগিয়ে এসে নিলয়কে ঘিরে ধরে। তারা নিলয়ের পেটে আর পিঠে সজোরে লাথি মারতে থাকে। নিলয় কোনো প্রতিরোধ করে না, সে মার খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মিহি চিৎকার করে কাছে। নিলয়, তুমি কেন আসলে? ওরা মেরে ফেলবে তোমায়। প্লিজ, আপনারা ওকে মারবেন না। মেয়র এগিয়ে গিয়ে নিলয়ের চুলের মুঠি ধরে তাকে টেনে তোলে। এরপর সে নিলয়ের গালে সপাটে কয়েকটা চড় মারে। কিরে ভিপি, তোর মাফিয়াগিরি কোথায়? তুই ভাবছিস স্বরাষ্ট্রমন্ত্রী তোকে বাঁচাবে? এখানে কোনো পুলিশ নেই, কেউ নেই, আসবেও না কেউ। নিলয় রক্তের থুতু ফেলে হাসে। সেই হাসি দেখে মেয়র শিউরে উঠে নিলয়ের নিচু গলায় বলে, আপনারা একটা ভুল করেছেন। আপনারা ভেবেছেন আমি একা এসেছি, কিন্তু আমি কখনো একা চলি না। কখনো কখনো বাঘের গুহায় ঢুকতে একা নয়, দলের প্রয়োজন আছে। মুহূর্তের মধ্যে অডিটোরিয়ামের জানালার কাঁচ ভেঙে ভেতরে ধোঁয়ার বোমা নিক্ষিপ্ত হয়। চারদিকে সাদা ধোঁয়ার অন্ধকার হয়ে যায়। শুরু হয় আর্তনাদ। আজমার নিলয়ের বিশেষ বাহিনী কিলার গ্যাং ওপর থেকে রশি বেয়ে নিচে নেমে আসে। ধোঁয়ার আড়ালে নিলয় ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়। সে একজনের থেকে ছোড়া কেড়ে নিয়ে চোখের পলকে মেয়রের 2 হাতে আঘাত করে। মেয়র যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায়। সাদিক সাহেব পালাতে গেলে নিলয় তার পা লক্ষ্য করে গুলি চালায়। সাদিক লুটিয়ে পড়ে। ধোঁয়া সরে গেলে দেখা যায় অডিটোরিয়ামের সব গুন্ডা এখন মেঝেতে কাতরাচ্ছে। নিলয় ধীর পায়ে মিহির দিকে এগিয়ে যায়। সে নিজের হাতের ছোড়া দিয়ে মিহির বাঁধন কেটে দেয়। মিহি ভয় আর কান্নায় নিলয়কে চাপতে ধরে। তোমার কত রক্ত বেরোচ্ছে, চলো এখান থেকে। দাঁড়াও মিহি, আজ কিছু হিসাব চুকিয়ে নিতে হবে। নিলয় মেঝের উপর পড়ে থাকা সাদিক সাহেব আর মেয়রকে টেনে হিঁচড়ে অডিটোরিয়ামের মঞ্চের সামনে নিয়ে আসে। ততক্ষণে ভার্সিটির শত শত ছাত্রছাত্রী গেটের বাইরে জড়ো হয়েছে। আজব একটা হ্যান্ড মাইক এনে দেয়। নিলয় সেটা হাতে নিয়ে বলে, ভাই ও বোনেরা, আপনারা এতদিন যাকে আপনাদের ভিপি হিসেবে চিনেছেন, আর একটা অন্ধকার রূপও আছে। আমি কেবল এই ভার্সিটির নিলয় নই, এই শহর যাকে মিস্টার কিলার নামে চেনে, যার ভয়ে অপরাধীরা রাতে ঘুমাতে পারে না, সেই মাফিয়া লিডার আমি। পুরো ক্যাম্পাসে পিনপতন নীরবতা নেমে আসে। ছাত্রছাত্রীরা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে। নিলয় সাদিক সাহেব আর মেয়রের দিকে তাকায়। এই লোকগুলো আপনাদের টাকা চুরি করেছে, রিমির মতো বোনদের ইজ্জত নিয়েছে। আজ এদের বিচার হবে জনসম্মুখে। নিলয় সাদিক সাহেবের আঙুলগুলো একটা একটা করে ভেঙে দেয়। এরপর সে মেয়রের পায়ে গুলি করে। তাদের আর্তচিৎকার যেন রিমির সেই রাতের যন্ত্রণার প্রতিধ্বনি। নিলয় তাদের উপর চরম শারীরিক নির্যাতন চালায়, যতক্ষণ না তারা মরে না যায়। নিলয় মঞ্চ থেকে নেমে মিহির সামনে এসে দাঁড়ায়। মিহি তখনও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে এক নৃশংস খুনি, আবার ভালো মানুষও। নিলয় মিহির খুব কাছে গিয়ে দাঁড়ায়। তার সারা শরীরে ক্ষত, শার্টটা রক্তে ভেজা। মিহি, আমি জানি আমি এক অন্ধকার জগতের মানুষ। আমার হাতে অনেক রক্ত লেগে আছে। রিমির খুনিদের আমি এভাবেই শেষ করি। এখন বলো, এই মাফিয়াকে কি তুমি ঘৃণা করো? সব জেনেও কি তুমি আমাকে ভালোবাসতে পারবে, নাকি আমার থেকে দূরে সরে যাবে? মিহি কিছুক্ষণ নিলয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। সে দেখেছে নিলয় কিভাবে অসহায়দের পাশে দাঁড়ায়, কিভাবে অন্যায়ের বিচার করে। সে বোঝে নিলয় যদি মাফিয়া হয় তবে সে এক রবিনহুড। মিহি ধীর পায়ে এগিয়ে গিয়ে নিলয়ের রক্তমাখা হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। আমি মানুষ নিলয়কে ভালোবাসি, কোনো পদবীকে নয়। আপনি যদি মাফিয়া হন তবে আমি আপনার সেই অন্ধকারের সঙ্গিনী হতে চাই। আপনি না থাকলে আজ আমি আর তানিয়া কেউ নিরাপদ থাকতাম না।
নিলয় ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে ওঠে। সেই মিহিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। চারপাশের ছাত্রছাত্রীরা এখন আর ভয় পাচ্ছে না, বরং তারা নিলয়ের জন্য স্লোগান দিতে শুরু করে। তারা বুঝতে পেরেছে তাদের ভিপি তাদের জন্য কত বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। নিলয় আর মিহি একসাথে অডিটোরিয়াম থেকে বের হয়ে আসে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। সমাপ্ত।